বেশ বড় খারাপ সময় আসতে যাচ্ছে। সবকিছুর কম্বিনেশন যদি আপনি মিলান আপনার জন্য নেক্সট ২-৩ বছর আই থিংক কঠিন হবে। আগে আপনার কম্পিটিশন ছিল শুধু অন্য যারা সিমিলার সার্ভিসেস দিত, এখন আপনার কম্পিটিশন উইথ ক্লায়েন্ট নিজেই। তোকে আমি যখন বলছি যে আমার কাজে ২-৩ বছর থাকবে নাকি আমি নিজে জানি না, তখনও মেটা এমসিপি লঞ্চ করে নাই। ক্ষতি হচ্ছে আমি শিওর, এই জিনিস হেলদি হওয়ার কথা না। কাজে আমি অলমোস্ট 100% টাইমে এআই কে ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট হিসেবে ইউজ করতেছি সবকিছুর জন্য। যারা স্টুডেন্ট আছে তারা চিন্তা করতেছে যে আমার কি হবে, আমি গ্রাজুয়েশন শেষ করে চাকরি বাকরি পাবো কিনা, ওই সাবজেক্ট থাকবে কিনা। আবার যারা জব করতেছে তারা ভাবতেছে আমার জবটা আরো 2 বছর 4 বছর পরে থাকবে কিনা। আমাদের স্পেসও একই রকম প্যানিক চলতেছে। হইতে পারে একটা টাইম আসবে যখন এটার জন্য আমার অনেক ক্ষতি হবে। আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের পরের সবকিছুই অলমোস্ট এআই টাচে হচ্ছে। আজ থেকে 3-4 বছর আগেও কাউকে বলতে পারতাম যে তুমি প্রিমিয়ার প্রো শিখো, তুমি এটা শিখো, ওই সফটওয়্যারটা শিখো, বাট এখন স্পেসিফিক কোনো সফটওয়্যার তো বলতেই পারবো না। ধরো হিগস ফিল্ড অনেক জনপ্রিয় হয়ে গেছে, ফ্রিপিক অনেক জনপ্রিয় হয়ে গেছে, ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি। যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি এখন থেকে কি প্রিপারেশন নিতে পারি যেটার মাধ্যমে আমি পরবর্তীতে কাজ করতে পারবো। ভালো মার্কেটারদের চাহিদা আই থিঙ্ক ওখানেও বাড়বে, তারা ভালো প্রাইস ডিমান্ডও করতে পারবে। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনার হাতে খুব বেশি কন্ট্রোল নাই, শুধু দুইটা কাজ। এক হলো So finally, mighty Khalid Farhan Bhai with us, and thanks Bhaiya for joining. Thanks for your time, and actually it's an honor for me to host you. থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। অত্যন্ত দুঃখিত, কারণ যারা শুনতেছে তারা টের পাবে আমি একটু টাইম ওলট পালট করছি দুইবার, একবার একবার 1 মাস আগে আর আরেকবার আজকে। অত্যন্ত দুঃখিত, বাট আই এম গ্ল্যাড যে ফাইনালি হচ্ছে এই জিনিস। এবং একটু আগে আমি যেহেতু অনেক কথাবার্তা শুনলাম তোমার ব্যাপারে, কি করতেছো না করতেছো, দ্যাট মেক্স মি রিয়েলি হ্যাপি যে ভালো চলতেছে সবকিছু, এন্ড হোপফুলি সামনে আরো অনেক ভালো চলবে। ভালোই চলতেছে ভাইয়া, বাট এআই আসার পর থেকে একটু টেনশনটা বেশি কাজ করতেছে। তুমি একা না, তুমি একা না, সবাই আমাদের স্পেসে আরো আরো বলা উচিত না, আমাদের স্পেসেও একই রকম প্যানিক চলতেছে। এবং এজেন্সি স্পেসে অনেক কিছু হচ্ছে, অনেক এমএনএ হচ্ছে, অনেক উত্থান পতন চলতেছে বিভিন্ন ফাউন্ডারদের এজেন্সির ভিতরে। হায়ারিং ফায়ারিং নিয়ে অনেক কাহিনী চলতেছে, এবং আগামীকালকে মাইথস পাবলিক হওয়ার কথা অ্যানথ্রোপিকের। এরপরে কি হয় কে জানে, কেউ জানে না। সো সব মিলে আমাদের জাস্ট ফিলিংটা মিউচুয়াল, আমাদেরও একই রকম অবস্থা, এবং আই থিঙ্ক বেশিরভাগ মানুষের যারা কিছু করতে একই রকম অবস্থা। আমার কাছে মনে হইতেছিল যারা জব করে না তারা সব থেকে ভালো আছে, বিকজ তাদের জব যাওয়ার কোনো ভয় নাই। সো যারা কাজ করতেছে তাদেরই আসলে একটু ভয়টা বেশি। তো এমন একটা সিচুয়েশনে আছি ভাইয়া। তো আজকে আমি একটু পডকাস্ট শুরুর আগে আর কি আমার অডিয়েন্সকে একটু বলতে চাচ্ছিলাম যে মূলত ঠিক যে মুহূর্তে আমরা পডকাস্টটা করতেছি তার কয়েকদিন আগে যেটা হচ্ছে ক্লড, আমরা মাদার কোম্পানি হচ্ছে অ্যানথ্রোপিক নামে চিনি, ওইটার সিইও জাস্ট বলেছে যে এখন এআই কিছুদিনের জন্য বা একটা টাইমের জন্য পজ রাখলে ভালো হয়, মানে এআই ডেভেলপমেন্টটা, অথবা হচ্ছে এটা নিয়ে একটু অন্যভাবে চিন্তা করা দরকার। সো বিষয়টা একটা নিউজের মতো মনে হলো, এটা অনেক সিরিয়াস, কারণ এত বড়, মানে সম্ভবত এই মুহূর্তে সব থেকে ভ্যালুয়েবল কোম্পানি এর মধ্যে হচ্ছে ক্লাউড বা অ্যানথ্রোপিক। তারা যখন এই কথাটা বলতেছে, তাদের সিইও যখন এই কথাটা বলতেছে, এটা আসলে অনেক ডেপথের একটা ব্যাপার। তো এটা নিয়ে আসলে অনেক বেশি মার্কেটে টেনশন, অনেকেই চিন্তা করতেছে। যারা স্টুডেন্ট আছে তারা চিন্তা করতেছে যে আমার কি হবে, আমি গ্রাজুয়েশন শেষ করে চাকরি বাকরি পাবো কিনা, ওই সাবজেক্ট থাকবে কিনা। আবার যারা জব করতেছে তারা ভাবতেছে আমার জবটা আরো 2 বছর 4 বছর পরে থাকবে কিনা। সো এমন একটা সিচুয়েশনে আসলে খালিদ ফারহান ভাইয়ের সাথে পডকাস্টটা করতেছি। সো অন্য পডকাস্টে যেটা হয় অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, এক্সাইটমেন্ট আছে বাট অনেকটা ভয়ও আছে, কারণ ভাইয়া নিজেও বলতেছিল বিভিন্ন ভিডিওতে যে ভাইয়ার কাজটাই 2-3 বছর পরে থাকবে কিনা ভাইয়া জানে না। সো এই জায়গায় এই জায়গায় আসলে অন্য কিছু। তোকে আমি যখন বলছি যে আমার কাজে 2-3 বছর থাকবে নাকি আমি নিজে জানি না, তখনও মেটা এমসিপি লঞ্চ করে নাই। এটা তার আগের কথা। তাহলে তার টাইম 2 লাইন মাস আর পরে কমে যে- আসছে। তার 2 মাস পরে যে মেটা এমসিপি লঞ্চ করছে, তখন শুধু গুগলের এমসিপি ছিল, বাট তাও অত ভালো কানেক্ট, অত ভালো কাজ করতো না। এখন তো খুবই একদম সেই অবস্থা, এখন খুব খুব ইজি হয়ে গেছে, এবং আই থিঙ্ক আরো ইজি হবে সামনে। সো ইন্টারেস্টিং সিচুয়েশন এখন। সো আমরা আজকে পুরো পডকাস্ট জুড়ে মোস্টলি এআই নিয়ে কথা বলবো। আমি যেটা বুঝতেছি যে এআই এর আসলে যে রিস্কটা, এটা পুরোটা মিনিমাইজ করা সম্ভব না, বাট যতটুকু মিনিমাইজ করা যায় এ নিয়ে আমরা কনভারসেশন করব। দেখি এই পডকাস্টে আসলে যারা আমাদের মতো সিচুয়েশনে আছে বা স্টুডেন্ট জব করতেছেন, চেষ্টা করব খালিদ ভাইয়ের কাছ থেকে ওই ইনফরমেশনগুলো নেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাই আপনাকে নিয়ে আয়ারল্যান্ডের অনেক কোশ্চেন করে, যারা পডকাস্টে, মানে যেসব পডকাস্টে আপনি জান যে আয়ারল্যান্ডের লাইফ কেমন, আপনার রুটিন কেমন, অনেক কিছু।
কিন্তু ইউরোপে যেহেতু থাকেন, ইউরোপ অনেক ক্লোজলি দেখা হয়, অনেক মানুষজনের সাথে আপনার পরিচয় হয়। সো ইউরোপের যারা ইয়াং এজের আছে তাদের এভারেজে সাকসেস রেট আমাদের থেকে হয়তো বেশি, আমাদের বাংলাদেশের সিনারিওতে, আমাদের ইয়াং এজ বা ইয়াং জেনারেশন থেকে। তো বাংলাদেশে আপনি বড় হয়েছেন, আপনার একটা ভালো সময় বাংলাদেশে কাটছে, আবার ইউরোপটাও দেখতেছেন। আপনি মূল কি ডিফারেন্স দেখেন যেই কারণে আসলে ইউরোপের পোলাপান অন এভারেজ আমাদের থেকে আসলে ভালো করে? আমরা কোন পার্টটাতে মিসিং? একটা হলো অ্যাভেলেবিলিটি অফ অপরচুনিটি অনেক বেশি। সো ধরো ইউরোপের বা আমেরিকার আনএমপ্লয়মেন্ট রেট যদি কেউ কখনো চ্যাটজিপিটিতে যায় সার্চ দেয়, খুব রেয়ার কোথাও 10%-এর বেশি দেখবা। বেশিরভাগ সময় 5%-এর কম থাকবে অলমোস্ট সব আধুনিক দেশ বলতে আমরা, উন্নত বিশ্ব বলতে আমরা যেসব দেশ বোঝাই ওইসব দেশে। সো তার হাতে অপশন অনেক, সে যখন বাইর হচ্ছে যে আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি, এখানেও অ্যাভেলেবল আছে, ওখানেও অ্যাভেলেবল আছে, এই করাও সম্ভব, ওই করা সম্ভব, টেনশন খুব কম। এবং যদি কিছু করতে না পারে, সোশ্যাল সেফটি নেট যেহেতু অনেক বড়, তো দেখা যায় কিছু করতে না পারলেও তার অনেক দিন পর্যন্ত কোনো ক্ষতি হয় না, কারণ কোনো না কোনো প্রোগ্রাম তারা সাপোর্ট করতে থাকে, সে কিছু না কিছু করা যেন শুরু করতে পারে এই কারণে। সো ওইভাবে তার রিস্ক নেওয়ার অ্যাপেটাইটও ভালো থাকে। আমি জেফ বেজোসকে বলতে শুনছিলাম, ও বলছিল যে আমেরিকা একমাত্র এই কারণেই এত কিছু বানাইতে পারতেছে, তার কারণ আমেরিকা একমাত্র দেশ যেখানে কেউ যদি কিছু একটা বানানোর চেষ্টা করে তারপর ওর $50 মিলিয়ন লস হয়, সবাই জিনিসটা খুব পজিটিভলি নেয়। সবাই বলে, "ও ভালো হইছে 50 মিলিয়ন।" কিন্তু এই জিনিস অলমোস্ট সব ইকোনমিতেই এই জিনিস হইলে তার জেল, জরিমানা, খুনাখুনি অনেক কিছু হয়ে যাবে। বাট যেটা আমেরিকাকে সেলিব্রেটেড। সো ওই কালচারাল বা মাইন্ডসেটের ব্যাপারটা তো আছেই, প্লাস অপরচুনিটি আছে, প্লাস ইউরোপ স্পেসিফিক্যালি ইজ লার্জ। ইউরোপের ভিতরের স্পেসিফিক দেশগুলা ভাবলে মনে হয় ইউরোপ অনেক ছোট, যে ফিনল্যান্ডে 40 লাখ মানুষ থাকে, আয়ারল্যান্ডে 50 লাখ মানুষ থাকে। ইউরোপ তো আসলে অনেক বড়, 27-28টা দেশ, বিশাল ইকোনমি, থার্ড মেবি বা ফোর্থ লার্জেস্ট ইকোনমি এরকম দুনিয়ার। সো বিশাল অপরচুনিটি, বিশাল মার্কেট সাইজ। সো ওইভাবে দেখা যায় যে, এবং যে পর্তুগালে জন্মাইছে সে লাতভিয়ায় চাকরি করতে যাচ্ছে, ওই ওই ব্যাপারগুলো হইতে থাকে। সো তার সমস্যা হয় না। ব্রডলি এগুলাই, প্লাস আই থিঙ্ক এডুকেশন কোয়ালিটিও ম্যাটার করে ইউরোপে। একজনকে, এটা জাস্ট আমি যেসব জায়গায় পড়ছি ওইসব জায়গার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে আমি যখন দেখি যে ট্রিনিটি থেকে একজন অমুক ডিগ্রি করে বের হয়েছে, আমি মোটামুটি শিওর জানি যে অমুক ডিগ্রির বিষয়ে যা যা জানা সম্ভব সবকিছু সে ভালো মতো শিখে বাইর হয়েছে, এবং তারে আমি এটা নিয়ে যাই জিজ্ঞেস করি সে বলতে পারবে, বা সে আমার বুঝাইতে পারবে, বা সে করতে পারবে। যেই কারণে আমরা ইউরোপে অনেক বিল্ডার দেখি। ধরো কথার কথা মার্ক রবার্ট। এখন মার্ক রবার্ট তো ইঞ্জিনিয়ার। মার্ক রবার্ট, কারণ মার্ক রবার্টের একটা ব্যাচেলর আছে ইঞ্জিনিয়ারিংয়ে। এখন ব্যাচেলর বাংলাদেশি ইঞ্জিনিয়ার অনেক আছে, প্রতি বছরই হাজার হাজার বের হচ্ছে, কিন্তু সবাই বিল্ডাররা, সবাই বানাইতে পারবে না ও যেগুলা বানায় সেগুলা। এখানে মেইন সমস্যা উনাদের না, এখানে মেইন সমস্যা হলো মার্ক রবারেরও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাইছে, ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাইছে, বাট দুজনের শিখাইছে দুই রকম জিনিস আসলে, যেই কারণে একজন পারতেছে আরেকজন পারতেছে না। সো ওয়ে অফ লার্নিংটা আসলে অনেকটা ম্যাটার করে। আর একটা জিনিস হয়তো ওদের ফেলিওরটাকে অনেক নর্মালি দেখা হয় বা অ্যাকসেপ্ট করা হয়, যেটা আর কি আমাদের দেশে ফেল করা যাবে না এরকম একটা সিনারিও আমাদের এখানে অনেক বেশি। অনেক অনেক প্লাস আমাদের ফিক্সড ফরম্যাট আছে, যে ফরম্যাটটা ভিতর দিয়ে গেলে আমরা সবাইকে বলি যে হ্যাঁ ও ঠিকঠাক করতেছে, যেটা হলো গিয়ে ভালো জিপিএ, তারপর ভালো সিজিপিএ, তারপর ভালো চাকরি। এই ফরম্যাট, এবং এর বিভিন্ন ভ্যারিয়েশন আছে। ভালো চাকরির আবার বিভিন্ন রকম আছে। ধরো বিসিএস খুবই ভালো, এমটিও টাইপ জিনিসপত্র, ব্যাংকে চাকরিগুলো খুবই ভালো, আবার সেলস জব ওকে ভালো, এরকম সমাজে সেগ্রিগেশন আছে, ডিফারেন্সিয়েশন আছে। ওইরকম ব্যাপার আসলে নাই বিদেশে। বিদেশে মোটামুটি সব চাকরিকে আমরা সেম ব্র্যাকেটেই দেখি। সিনেমা হলে টিকিট বেচতেছে ভার্সেস অমুক জায়গায় ব্যাংকে, ডিফারেন্স নাই আসলে সেরকম। ইনকামেও তাদের ডিফারেন্স নাই সেরকম, আবার সমাজের দৃষ্টিভঙ্গিতেও তাদের কোনো ডিফারেন্স নাই। সো ওইটাও অনেক লাক্সারি দেয়। সো আপনার ক্ষেত্রে আপনি ধরেন নর্থ সাউথে যখন পড়ছেন, আপনার কি এমন কোনো অ্যালামনাই ছিল যারা আপনার মতো আপনার ফিল্ডে কাজ করে, যাদের থেকে আইডিয়া নিতে পারছেন? যেহেতু ওই যে আপনি যেটা বললেন যে আমাদের দেশে একটা স্ট্রাকচার আছে, এটার মধ্যে দিয়ে গেলে ভালো, না হলে হয়তো ভালো না। তো আমরা তো ওই স্ট্রাকচারের বাইরে গেছি। সো একটা জিনিস হচ্ছে কি, যখন লাইক অন্য কোনো কিছুই করি না, কিছু একটা ট্রাই করে দেখি, এটা একটা জিনিস। বাট আপনি যখন একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন নিচ্ছেন, ভালো একটা সাবজেক্টে পড়তেছেন, ওই টাইমে ওই ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে গেলে এটা নিয়ে অনেক বেশি টেনশন করতে হয় বা একটা চিন্তার ব্যাপার থাকে। সো আপনার ক্ষেত্রে কি অ্যালামনাই ছিল কোনো, বা কোনো গাইডেন্স ছিল যেটা আপনাকে হেল্প করছে? ওইরকম মানুষ ছিল না অ্যাকচুয়ালি, ইন্টারনেট ছিল, এবং
ব্লগস অ্যান্ড ফোরামস ছিল যেগুলা দিয়েই মেইনলি সব নলেজ পাইতে হইতো আমাদের সময়, এবং ওইভাবেই আমার মোটামুটি নলেজ ফেসবুক গ্রুপ, ব্লগস এবং ফোরামস, এই ৩টা বাদে আমি যা করতেছি সিমিলার জিনিস করতেছে এরকম মানুষ খুঁজে পাওয়ার আর কোনো উপায় ছিল না ওই সময়, এবং এর মধ্যে অনেক কম ছিল, অত বেশি ছিল না। কারণ আপনারা তো অনেক আগে শুরু করছেন, যেহেতু ইন্টারনেটের অবস্থা খুব ভালো না, কানেক্ট করার চান্সেস অনেক কম। ইভেন আপনার অনেক পরে আমি শুরু করছি। তো আপনার পরে শুরু করার পরও আমার আবার আরেকটা ব্যাপার ছিল, যেহেতু বিউপি আমরা যখন মানে আমি যখন বিউপিতে পড়ি তখন বিউপি অনেকটা নতুন, একদম নতুন না, ৮-১০ বছর হয়েছে। তো বিউপিতেও আসলে আমি এমন অ্যালামনাই পাই নাই যে হয়তো ডিরেক্টলি আমি যে কাজটা করতে চাইতেছি এটা করে। অনেক কিছু ছিল, যেহেতু আমি ৪-৫টা স্কিল নিয়ে কাজ করতাম, কয়েকটা হয়তো মিলতো। বাট ধরে নাই যে আমার ভিডিও এডিটিং এজেন্সি, আমার মনে হয় না আমার আগে বিউপিতে কারো ভিডিও এডিটিং এজেন্সি ছিল। সো এখন থাকতে পারে, বাট আমার আগে হয়তো ছিল না আমি যখন শুরু করছি। সো মোটামুটি একই রকম জার্নি একটা ফেস করা লাগছে এবং অনেক ডাউট থাকা লাগে। আপনার প্রত্যেক দিন একটা ডেইলি রুটিন তো থাকে, সেই রুটিনের মধ্যে এখন এআই একটা বড় জায়গা নিয়ে নিছে। যেমন আপনি ভিডিও বানাইছেন, আপনার লাইফের 99% কাজ যে এজেন্ট করে, সো 1% বাকি আছে। বাই দ্য ওয়ে ভাই, এখন আপনার রুটিনের মধ্যে এআই কোন কোন জায়গাগুলোতে আছে? মানে আপনি সারাদিনে একটা যদি গো থ্রু করেন, কি কি এআই টুলস আসলে আপনি ইউজ করতেছেন এট দিস মোমেন্ট? অলমোস্ট, সো কাজের কথা যদি আমি বলি, কাজে আমি অলমোস্ট 100% টাইমে এআইকে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসেবে ইউজ করতেছি সব কিছুর জন্য। সো আগে আমি যেটা নট নেসেসারিলি ভালো জিনিস, এটা জাস্ট ডিফল্ট হয়ে গেছে, এবং এখন হইতে পারে একটা টাইম আসবে যখন এটার জন্য আমার অনেক ক্ষতি হবে, যখন এআই অনেক দামি হয়ে যাবে, বা যখন মডেল সুইচ করতে পারবো না আমি, বা যখন আমার অভ্যাস হয়ে যাবে এই টাইপ জিনিস করে ম্যানুয়ালি আর বুঝবো না কিছু, এরকম অনেক কিছু হতে পারে। বাট এই মুহূর্তে ওটাই চলতেছে। আমার ক্লায়েন্ট অ্যাকুইজিশনের পরের সব কিছুই অলমোস্ট এআই টাচে হচ্ছে। আমি ওভারভিউ করতেছি, আমি দেখতেছি, কখনো কখনো আমি দেখতেছি নাও, এবং সরাসরি ইমপ্লিমেন্টেড হচ্ছে 100% এআই দিয়ে হচ্ছে। khalidfarhan.com এর ডিজাইন আমি গত মাসে ৩ বার বদলাইছি, ৩ বারই লাইভ হয়েছে। এরকম আজাইরা কাজ অনেক বাড়তেছে এআই এর কারণে, যেগুলো আসলে করার কোনো কারণ নাই, বাট শুধুমাত্র এই কারণেই আমি করতেছি বিকজ করা যাচ্ছে। তো গতকালকের পরশুদিন পুরা khalidfarhan.com নীল হইলে ভালো হয়, কালোর মধ্যে আর ভালো লাগতেছে না। এবং পুরোটা তারপর আমি নীল করলাম বসে বসে, এবং দেখা গেল আমার ওখানে ১-১.৫ ঘন্টা এইভাবে ক্লাউডের সাথে চ্যাট করতে, যেগুলো আসলে খুব প্রোডাক্টিভ কাজ বলা যাবে না। এগুলো হলো এক্সপেরিমেন্ট, এক্সট্রা এআই কাজ, যেগুলো জাস্ট করতেছি বিকজ আই ক্যান, বিকজ করা যাচ্ছে এই জন্য। বাট ক্লায়েন্ট ওয়ার্ক অলমোস্ট সবই এক্সক্লুসিভলি এআই ডিপেন্ডেন্ট এখন, এআই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট সব কাজের জন্য। কোন টুলসগুলো আর কি আপনি ডেইলি ধরেন কম বেশি ইউজ করতেছেন? অ্যান্টি গ্র্যাভিটি আইডি অলমোস্ট ডেইলি না 100% টাইমে ডেইলি ইউজ করতেছি, সব জায়গায় সবসময় ওপেন। এজেন্ট চেঞ্জ হচ্ছে, এখন হারমেস ইউজ করতেছি, কিছুদিন ওপেন ক্ল করছিলাম, সামনে কি করব জানি না, যা আসতেছে তাই ইউজ করার চেষ্টা করতেছি। ক্লড রেগুলারলি ইউজ করতেছি, ডিপেন্ড করে কোন কাজের জন্য কি ইউজ করছি। মাঝখানে একসময় জেমিনাই অনেক ইউজ করছিলাম, এখন আবার জেমিনাই ইউজ করতেছি না। এখন আবার আইডিয়েশন এবং স্ক্রিপ্টিং টাইপ জিনিসপত্রের জন্য আবার আমি অনেক জিপিটি ইউজ করতেছি। এক এক কাজের জন্য এক এক সময় এক এক জিনিস ইউজ করা লাগতেছে। গত পরশুদিন আমি ক্যারোসেল বানানোর জন্য ইউজ করলাম জেমিনাই না, সরি, জিপিটির ইমেজ 2, জিপিটি 2 কি জানি বলে, বেশ ভালো পারফর্ম করতেছে। ওপেন রাউটার ইউজ করতেছি তো রেগুলারলি, অলমোস্ট সবই ইউজ করার চেষ্টা করতেছি, বোঝার জন্য কি কাজ করে কি কাজ করে না, কোনটা আমার সাথে কেমনে বসে না বসে, কোনোটার উপরে ফিক্সেটেড না। 3টার মধ্যে আমি রেগুলারলি সুইচ করি, চ্যাট জিপিটি, জেমিনাই এবং ক্লড। এই মুহূর্তে ক্লড আর চ্যাট জিপিটি প্রাইমারি, জেমিনাই হলো জাস্ট গুগল ওয়ার্কস্পেসের সাথে ফ্রি প্রিমিয়ামটা আসে দেখে আমি ইউজ করি, বাট জেমিনাইকে আমি কখনো টাকা দিয়ে কিনি নেই, বাট ইউজ করা হয় মাঝে মধ্যে। ওইটা আপনার ইউটিউব চ্যানেল দেখেও বুঝতেছিলাম, কারণ আপনি সম্ভবত 2 মাস আগে ওপেন ক্লো নিয়ে ভিডিও দিয়েছিলেন, 2 মাস বা তারও কম সময়, এখন আবার হচ্ছে হারমেস নিয়ে হচ্ছে ভিডিও দিয়েছেন। সো বুঝতেছিলাম যে আপনি মডেল এক্সপেরিমেন্ট করতেছেন। এর কারণে কি ভাইয়া একটা জিনিস ঘটতেছে যে অনেক কিছু ভুলে যান, এমন হয়? যেহেতু ইনফরমেশন সে অনেক রাখতেছে। হ্যাঁ, এর কারণে ভুলতেছি, এটাও হচ্ছে, আবার এআই আসার আগেও ভুলতাম, এটাও হচ্ছে। এআই আসার আগে ইনফরমেশনের সেম প্রবলেম সবসময় ছিল। কিছু কমন প্রবলেম আছে যেগুলো আমি সবসময় ফেস করি লাইফে, যে বইয়ের নলেজ মনে থাকে না, এই টাইপ জিনিসপত্র কিছু আছে আমি সারা জীবন ফেস করে গেছি। এই প্রবলেম বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করছি, বিভিন্ন টুল দিয়ে, কখনো হয়েছে, কখনো হয় না। এখন এআই মেমোরিজ দিয়ে সলভ করার চেষ্টা করতেছি, দেখা যাক সলভ করতে পারি নাকি।
ক্ষতি হচ্ছে আমি শিওর। এই জিনিস হেলদি হওয়ার কথা না। সারাদিন আমি যে একটা টার্মিনালের ভিতরে চ্যাট করতেছি বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য, এই জিনিস ভালো হওয়ার কথা না। বাট কিভাবে খারাপ হচ্ছে এটা এখন আমি বুঝতেছি না। সামনে বুঝবো আই থিংক। রিসার্চ আসলে খুব আর্লি, সো বোঝা খুব কঠিন যে কি ক্ষতি আসলে হচ্ছে। আই থিংক ৫-১০ বছরের মধ্যে আমরা বুঝবো কি ক্ষতি হচ্ছে। প্রোডাক্টিভিটিটা অনেক বেশি হয়ে যেতেছে, আমার কাছে এটা মনে হইতেছে যে প্রোডাক্টিভিটিরও তো একটা লেভেল থাকে। সো এত হিউজ প্রোডাক্টিভিটি বাট টু মাচ প্রোডাক্টিভিটি, যেটা আসলে কোন দিকে নিয়ে যাবে আমি জানি না। কারণ সবই আমার মেইন সমস্যা যেটা হইতেছে এখন তোকে, সেটা হলো আমি আসল কাজ করার থেকে আমি আজাইরা কাজ, ওই যে খালিদুর.com, ওটা ওরকম এক্সাম্পল অনেক আছে। ধরো একটা ক্লায়েন্ট ড্যাশবোর্ড বানাচ্ছি আমি, ওটা হয়তো আমি আগে বানাইতাম 2 বার, এখন আমি ওটা বানাই 30 বার। এমনিই মনে হয় যে এখন না, এখন এইভাবে বানাই দেখি, এখন ওইভাবে বানাই দেখি। অ্যাকচুয়াল ক্লায়েন্টের কিন্তু ইমপ্রুভমেন্ট হইতেছে না, জাস্ট আমি ড্যাশবোর্ডটা কিভাবে দেখবো ওইটাই আমি চেঞ্জ করতেছি বারবার। এই জিনিস আমি এখন অনেক করি, যে ধরো থাম্বনেল বানালাম 200 দেখার জন্য কোনটা কেমন লাগে না লাগে। এই জিনিস আগে আমি কখনো, ধরো আমার আইডিয়া রিসার্চ করা লাগবে, আগে হয়তো আমি 3টা আইডিয়া রিসার্চ, এখন 500 আইডিয়া দাও ফার্স্টে, তারপর রিসার্চ। এই টাইপ জিনিস এখন আমি অনেক করতেছি, যেটা আমার ধরো না প্রোডাক্টিভ না, জাস্ট ওয়েস্ট অফ টাইম, বাট করে বের হওয়ার উপায় দেখতেছি না। কিন্তু নতুনদের জন্য, আপনার তো ধরেন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, একটা জায়গায় চলে আসছেন, নতুনদের জন্য এই জিনিসটা অনেক বেশি কনফিউজড, যে তারা আসলে বুঝতেছে না। আজ থেকে 3-4 বছর আগেও কাউকে বলতে পারতাম যে তুমি প্রিমিয়ার প্রো শিখো, তুমি এটা শিখো, ওই ওই সফটওয়্যারটা শিখো। বাট এখন স্পেসিফিক কোনো সফটওয়্যার তো বলতেই পারবো না, এআই এর কোনো টুলসও বলতে পারি না, কারণ এটা পরের দিন থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়। সো আপনি কি করেন? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই এখন কি শিখবো? আমি এখন বলি সব শিখতে। So, আমি এখন বলি কোনো একটা মডেল র্যাঙ্কারে যাইতে, দেখতে যে কোন কোন মডেল কি কি কাজের জন্য ভালো, এবং তারপরে অলমোস্ট সব কটা একবার টাচ করতে। সেটা কিমি 2.5 থেকে সিড ড্যান্স হোক, ক্লড হোক, জিপিটি হোক, যাই সামনে আসে সব কটা একবার ইউজ করে দেখতে, যে ওই জিনিস আপনার জীবনে কিভাবে কাজে লাগতে পারে, এটা আপনি ফিগার আউট করতে পারেন নাকি। ফার্স্ট স্টেপ হলো আপনার নিজের জীবনে কিছু থাকতে হবে যেটার জন্য আপনার এআই লাগবে। সো ফার্স্টে ওইটা বিল্ড না করলে কোনো এআই মডেলই তো আপনার যে কোনো লাভ হবে না। আপনি দিন শেষে ডিপ রিসার্চ আর আইডিয়া খোঁজা আর ইমেজ জেনারেশন ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না, কারণ আপনি তো কিছু করতেছিলেনই না। সো ফার্স্ট আপনার কিছু করতে থাকতে হবে, এরপর আপনি এআই এনে আপনার ওই কাজগুলোর মধ্যে বসাইতে পারবেন ওই কাজগুলো ইমপ্রুভ করার জন্য। সো আমি সবাইকে এটাই বলি যে ফার্স্টে স্টার্ট সামথিং, দেন ইউজ এআই, ওই জিনিস কিভাবে ইমপ্রুভ করা যায় এটার জন্য। ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট হিসেবে এআই যাওয়ার দরকার নেই, বিকজ আগে কিছু না থাকলে এআই দিয়ে কি হবে। রাইট। এবং এআই অনেক এক্সপেন্সিভ অলসো, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে ক্রিয়েটিভ নিয়ে আমরা যারা কাজ করি। মানে আপনার যেটা হচ্ছে অনেক কিছু হাবিজাবি ট্রাই করতেছেন, এক্সপেরিমেন্ট করতেছেন। তো আমার রিসেন্টলি এই ধরনের কিছু অভ্যাস হয়েছে, আমি সিডেন্সে ঢুকে বসে থাকি, প্রচুর ক্রেডিট খাইতেছি। দেন আপনার ক্লিং নিয়েছিলাম অনেকদিন, তারপরে আরো কি কি নিয়ে যে ছিলাম মনেও নাই। তো যেটা হয়েছে, প্রচুর মাসে মাসে সাবস্ক্রিপশন কিনতেছি এবং এগুলোর পিছনে অনেক এক্সপেন্স হইতেছে। হ্যাঁ, আমি আবার না করে উপায় নেই। না করে উপায় নেই। আমি সিড ড্যান্স 2.0 ইউজ করি হলো 11 ল্যাবস থেকে। 11 ল্যাবসের ভিতরেও ফ্লো দিয়ে সিড ড্যান্সের ক্রেডিট ইউজ করা যায়, এবং আমি দেখি যে ধরো আমার 1 লাখ ক্রেডিট আছে, আমি একটা সিড ড্যান্স জেনারেশন দিলাম, 1 লাখ ক্রেডিট হয়ে গেল 18,000 ক্রেডিট। ভয়ঙ্কর অবস্থা। এই সাধারণ মানুষের পক্ষে কতদিন এই এক্সপেন্স নেওয়া পসিবল কে জানে। সো আমি যেমন সিজেন্সের রানো এমএল নামে একটা হ্যাঁ। প্ল্যাটফর্ম আছে, ওইখান থেকে ইউজ করা যায়, ওইটা থেকে করতেছি। ওইখানে খরচ একটু কম মনে হইছে, সো এই কারণে অনেক যাওয়া। প্ল্যাটফর্ম আছে যারা শুরুতে খরচ কম, রানার প্ল্যাটফর্ম সম্ভবত ওপেন সোর্স, ওর কথা না বলতেছি না। ধরো হিগস ফিল্ড অনেক জনপ্রিয় হয়ে গেছে, ফ্রিপিক অনেক জনপ্রিয় হয়ে গেছে, তারপরে এরকম আরো কিছু কিছু আছে যারা অনেকে টেম্পোরারিলি কম দেয় বা টেম্পোরারিলি আনলিমিটেড দেয়। So আপনার ফিগার আউট করতে হবে কোন টুল এই মুহূর্তে লঞ্চ হয়েছে বা রিসেন্ট সময় লঞ্চ হয়েছে, শুরুর দিকে তারা অনেক ইনসেন্টিভ দেয় সাইন আপ বাড়ানোর জন্য। সো ওই হোস্টিংগার এর সাথে আমার এটা হয়েছে ভাই। হোস্টিংগার প্রথমে নিছি আপনার কুপন কোড দিয়ে, পরে আর ছাড়তে পারি না। সো এটাই সবাই চেষ্টা করতেছে এখন মানুষের কিভাবে লক। আমি মাঝখানে অনেকদিন ভাবছি আমি একটা ভিপিএস কোম্পানি খুলবো, যখন আচ্ছা। হোস্টিংগারের সাথে কাজ করতেছি আশপাশে সবাই দেখতেছি ইয়ে নিয়ে, এজেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। মনে হচ্ছে এই ব্যাপারটা কনস্ট্যান্ট থাকবে, যে এজেন্ট থাকবে এবং এজেন্ট ইউজ করার জন্য ভিপিএসও মানুষ সারা জীবন ইউজ করবে মনে হচ্ছে। সো এই থিসিসের উপর ভিত্তি করে আমি মাঝখানে অনেকদিন ভাবছি যে আমি কি একটা ভিপিএস টাইপ সলিউশন নিজেই লঞ্চ করবো নাকি, পরে আর করা হয় নাই। হয়তো কোনো এক সময় করা হলেও হইতে পারে। আই থিঙ্ক ভালো একটা অপরচুনিটি হবে যারা করতে চায়, যে ওই যে আমার ভিপিএস এর কাজই হলো আমি এজেন্ট এজেন্ট আর্কিটেকচারের ভিতরে আমি কাজ করি। So আমার ভিপিএস আপনি সাইন আপ করবেন, আপনি এজেন্ট সিলেক্ট করবেন,
এবং তারপর আপনি চেক আউট করে বের হয়ে যাবেন, 2 মিনিট পরে আপনার এজেন্ট রেডি হয়ে যাবে। ওই সলিউশন আই থিংক আরো হোস্টিঙ্গার ভালো করতেছে, বাট আই থিংক আরো অনেকে বানাবে। এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে, হ্যাঁ। কারণ এজেন্ট তো গ্রো করবেই। হ্যাঁ। ভাইয়া, আপনার কাছে অনেকে অনেক সময় একটা কোশ্চেন করে, বা আপনি হয়তো ভিডিও বানাইছেন এরকম, যে প্রথম $1000 বানানোর জন্য কি কি স্টেপ নেওয়া যায়। সো হ্যাঁ। ওইগুলোর বেশিরভাগ ভিডিও ছিল এআই এর এই অবস্থার আগে, সো বিফোর এআই। সো এখন এআই যেহেতু চলে আসছে, সো এই মুহূর্তে কেউ যদি মনে করে যে না, আমি নেক্সট 90 ডেজের মধ্যে $1000 হিট করতে চাই এবং এটা নিয়ে কাজ করতে চাই ইউজিং এআই, তাহলে রোডম্যাপটা কি হবে? আহ, 2 ধরনের এক্সট্রিম আছে। আই থিংক সবচেয়ে সহজ হবে কারোর জন্য নেক্সট 90 দিনের মধ্যে $1,00,000 বা $1,000 আয় করা, যদি সে অফলাইন কিছু লঞ্চ করতে পারে। অফলাইন কিছু লঞ্চ করতে বললে মানে আদার এক্সট্রিম অফ এআই। সো 100% অ্যানালগ কিছু যদি কারো পক্ষে লঞ্চ করা সম্ভব হয়, আই থিংক $1,00,000 পার মান্থ বা $1,00,000 90 দিনে জেনারেট করা কোনো ঘটনা না। এর মধ্যে হইতে পারে যে ধরো গতকালকে আমি দেখতেছিলাম যে অ্যানিমাল ট্যুরিজম এখন জনপ্রিয় হচ্ছে, যেখানে মানুষ তার ধরো মানুষ গ্রুপ ট্রাভেলে যায়, বাট সবাই কুকুর নিয়ে যায়। এটা জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে। আমরা মাঝখানে কয়েকটা কোম্পানিকে দেখছি যারা অফলাইন ইভেন্ট করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের। আরকা টাইপ কোম্পানি তো পুরো কমার্শিয়ালি করতেছে, বাট ইন্ডি কোম্পানি আমরা কয়েকটা দেখছি যারা দাঁড় করানোর চেষ্টা করছে যে এইখানে প্রত্যেক শুক্রবার সবাই এসে বোর্ড গেম খেলবে, এখানে সবাই শনিবার এসে সিনেমা দেখবে। এইটা জিনিসপত্র কয়েকজন করেছে, খুব ভালোভাবে এক্সিকিউট এখনো হয় নাই। আই থিংক ওইখানে ইজিলি $1-2 লাখ টাকার অপরচুনিটি পার মান্থ ইজিলি করা সম্ভব, কোনো ব্যাপার নেই জিনিস করা, এবং সার্ভিস বিজনেস সাধারণত অত খরচও থাকে না। সো ওই এক্সট্রিমে গেলে সহজ। অন্য এক্সট্রিম হলো সারা জীবন আমি আর তুমি যা করে আসছি তাই জাস্ট প্রত্যেকটা স্টেপে এআই ইউজ করা হয় ওইটাকে সস্তা করার জন্য অথবা ওইটার স্পিড বাড়ানোর জন্য। সো আমরা ধরো কথার কথা, আগে সে ম্যানুয়াল আউটরিচ করতো 100 জনকে। একটা জিনিসের তো অনেক প্রসেস থাকে। সো ম্যানুয়াল আউটরিচ 100 জনকে করতে হলে আগে 100টা লিড লাগবে। সে 100টা লিড পাইতে আগে 1 ঘন্টা লাগতো, এখন হয়তো 2 মিনিট লাগবে। আগে ওই 100টা ইমেল কপি জেনারেট করতে, কি পাঠাবো কি লিখবো ওইটা জেনারেট করতে হয়তো তার আধা ঘন্টা ভাবা লাগতো, এখন 2 মিনিট ভাবা লাগে। ওইরকম প্রত্যেকটা স্টেপে সে টাইম কমাইতে পারবে অথবা টাকা বাঁচাইতে পারবে, ওইটা ফিগার আউট করা। এবং দেন সবচেয়ে বড় যেটা সেটা হলো বোঝার চেষ্টা করা যে আমি আসলে কি বেচতে চাই। এটাই সবচেয়ে কঠিন আই থিঙ্ক, বোঝা যে আমি কি বেচবো। বিকজ অলমোস্ট সবকিছুই অ্যাবান্ডেন্ট এখন, 2 দিক থেকে অ্যাবান্ডেন্ট। একে তো সাপ্লায়ার আছে, এনাফ ভিডিও এডিটর আছে, এনাফ ডিজিটাল মার্কেটার আছে, এনাফ ফেসবুক অ্যাড ওগুলো আছে, প্লাস এখন ক্লায়েন্ট ভাবে সে নিজেও পারে যেহেতু এআই সলিউশনস আছে। সো আগে আপনার কম্পিটিশন ছিল শুধু অন্য যারা সিমিলার সার্ভিসেস দিত, এখন আপনার কম্পিটিশন ওই ক্লায়েন্ট নিজেই, কারণ সে ভাবে যে সে নিজেই পারে। সে যখন নিজে পারে ভাবে, তখন তার মাথার মধ্যে এক্সপেক্টেড অ্যামাউন্ট দ্যাট হি ইজ রেডি টু পে কমে যায়। সে যখন ভাবে আমি নিজে পারি, তখন সে আর ওটার জন্য $1,000 দিতে রাজি থাকে না, সে হয়তো $100 দিতে রাজি থাকবে তখন, বা $200 দিতে রাজি থাকবে। সো সব কিছুর কম্বিনেশন যদি আপনি মিলান, আপনার জন্য নেক্সট 2-3 বছর আই থিঙ্ক কঠিন হবে সহজ হওয়ার থেকে। আমি হলো অফলাইনে যেতাম। সম্পূর্ণ একমত ভাইয়া। রিসেন্টলি আমাদের এজেন্সিতে আমরা এটা ফেস করছিলাম। আমাদের ইউকের একটা ক্লায়েন্ট, তার জন্য আমরা থাম্বনেল ক্রিয়েট করতাম, আমাদের গ্রাফিক ডিজাইনার ছিল। সো ও 2-4 মাস আগে বললো যে তোমরা এখন চাইলে চ্যাট জিপিটি দিয়েও আমাকে ডিজাইনগুলো বানিয়ে দিতে পারো, আমার সমস্যা নেই। সো কিন্তু প্রাইসিং কমাই দিচ্ছি। সো পরে ওকে আসলে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে আসলে বিষয়টা এইভাবে ওয়ার্ক করে না, যেহেতু অনেক ব্যাপার আছে। বাট বুঝতে পারলাম, ও বুঝতে পারছে যে এটা অনেক ইজিলি এখন করা যায়। সো ও যখন একবার এটা বুঝতে পারছে, তারপরে ওরে কনভিন্স করাটা অনেক ডিফিকাল্ট মনে হচ্ছিল, অ্যান্ড মনে হলো থাক, কাজটা নাই নেই বা কাজটা বাদ দিয়ে দিই। সো এটার কাজটা কন্টিনিউ করি নেই। সো এই ধরনের সমস্যা আসলে আসতেছে, অ্যান্ড এগুলো সামনে আরো আসবে। ইভেন ক্লায়েন্ট না পারলেও মনে করতেছে পারি, এটা একটা সমস্যা। হ্যাঁ, এবং এখন যারা অনেকে আছে পারতেছে না কিন্তু মনে করতেছে পারতেছে, অনেকে আছে এখন পারতেছে না কিন্তু সামনে পারবে, কারণ ইমেজ মডেল তো রেগুলারলি ইমপ্রুভ হচ্ছে। সো সামনে সে পারবে, এখন পারতেছে না। অনেকে আছে যারা যেহেতু এআই মার্কেটিং এর জন্য, এআই যেহেতু বাজওয়ার্ড, সবাই মার্কেটিং ইউজ করছে, প্রত্যেক দিনই আমরা নিউজ দেখতেছি যে এআই এই জিনিস অটোমেট করছে, এআই এর কারণে এখন এই জিনিস এত সহজে হয়ে যাচ্ছে। মাথার মধ্যে কনস্ট্যান্টলি এই জিনিসটা আসতে থাকে যে হ্যাঁ, আমার তো এআই দিয়েই আমি করতে পারি। আমার ওই কোম্পানি দেখতেছি 50,000 ছিল, এখন 12,000 হয়ে গেছে, আমি চালাই এই ছোট একটা জিনিস, আমি কেন পারবো না? তো ওইভাবে সবাই ওই অ্যাঙ্গেলে চিন্তা করতেছে এখন। একদিকে তো হায়ারিং ফ্রিজ, আবার অন্যদিকে লে অফ চলতেছে। সো যারা জব করতেছে তাদের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন বা অনেক বেশি টেনশন কাজ করতেছে। আর দুইটা কারণ, একটা হচ্ছে
আহ, অনেকে চাইতেছে সে যে কাজটা করতেছে মানে যে জবটাতে আছে ওই জবের কাজগুলোকে সে এআই তে আরো এফিশিয়েন্ট করতে পারে কিনা। সো এই ক্ষেত্রে অনেকে স্ট্রাগল করতেছে, সে বুঝতেছে না যে আমি কি ইউজ করতে পারি, কি করা যেতে পারে। আরেকটা হচ্ছে যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি এখন থেকে কি প্রিপারেশন নিতে পারি যেটার মাধ্যমে আমি পরবর্তীতে কাজ করতে পারবো, হয়তো এআই রিলেটেড ফিল্ডেই। সো এই সিচুয়েশনে যারা আছে তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা? আই থিঙ্ক স্ট্রাকচার চাকরিতে যারা আছে তাদের লস হওয়ার চান্স বেশি কম, কারণ স্ট্রাকচার চাকরি যাইতে থেকে আর অনেক সময় লাগবে। একটা ব্যাংকের এমভিপি বা ভিপি বা যে 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 রোল আছে, টেলার থেকে শুরু করে একদম উপর পর্যন্ত, এআই তার চাকরি নিয়ে যাবে, এটা হওয়ার চান্স কম আপাতত নিকট ভবিষ্যতে। এই ইন্ডিভিজুয়ালি তাদের প্রত্যেকের চাকরি চলে যাওয়ার থেকে আই থিঙ্ক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার চান্স বেশি। কারণ অনেকে বলবে যে এত ব্যাংক তো দরকার নেই এখন আর এআই যুগে, যখন যখন আমরা মোবাইল ব্যাংকিং, ইউরোপে আয়ারল্যান্ডে যেখানে আমি থাকি ওখানে 80% মানুষ এখন রেভলিউট ইউজ করে, একটা ব্যাংকিং অ্যাপ যেটা দিয়ে মোটামুটি সবই করা যায় এখন। তো এরকম ইউরোপের ভিতরে আমেরিকা আই থিঙ্ক রবিনহুড ইউজ করে অলমোস্ট 40-50% মানুষ। সো উই টাইপ টেকেনেবল সলিউশন পুরা ইন্ডাস্ট্রি রিশেপ করার ব্যাপার অনেক আসবে ইন্ডিভিজুয়াল চাকরি যাওয়ার থেকে। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনার হাতে খুব বেশি কন্ট্রোল নাই, শুধুমাত্র যা আসতেছে তার বিষয়ে। সো দুইটা কাজ, এক হলো যা আসতেছে তার বিষয়ে ওয়াকিবহাল থেকে ওই বিষয়ে এক্সপার্ট হওয়া, যেন অন্যের গেলেও আপনার না যায়, কারণ আপনি ওই জিনিস অনেক ভালো জানেন। অথবা আরেকটা অ্যাঙ্গেল হইতে পারে, যদি আপনি স্টার্টআপ টাইপ কোথাও কাজ করেন বা ছোট কোম্পানিতে, টক টু ইয়োর সুপারভাইজার, মানে আপনার বসরে জিজ্ঞেস করেন। আমি হলে জিজ্ঞেস করতাম যে ভাই এআই আসতেছে আমি জানি, সবাই ফায়ার করতেছে এটাও আমি জানি, আমারে আপনি এই কাগজের মধ্যে লিখে দেন যে কোন 20টা জিনিস আছে যে 20টা জিনিস আমি করলে আপনার মনে হয় যে আমি ফায়ার্ড হব না। এখানে আপনি লেখেন, এরপর আমি চেষ্টা করি ওই 20টা জিনিস আমি করতে পারি নাকি। এটা হইতে পারে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, হইতে পারে আরো 3টা জিনিস শিখতে হবে আমার, হইতে পারে এই জিনিস আমি ভুল করতেছিলাম এখন আর করা যাবে না। আপনি আমার লিখে দেন, আমি হ্যাভ আ ডিসকাশন এবং সি ইফ দ্যাট ওয়ার্কস আউট। ওটাও আরেকটা অ্যাঙ্গেল হইতে পারে। বাট বাট জেনারেলি স্পিকিং সবাই কোনো না কোনোভাবে এফেক্টেড হবে নেগেটিভলি। গতকালকে একটা নিউজ দেখতেছিলাম যে গার্মেন্টসও সম্ভবত বাংলাদেশের গার্মেন্টসে যে ছাঁটাই হতে পারে 10,000-এর মতো, এই ধরনের একটা নিউজ। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে এর কারণে বাংলাদেশের গার্মেন্টসে যদি ছাঁটাই হয়, তো এটা আসলে যে কোনো জায়গায় হইতে পারে। হইতে পারে, কারণ পুরো জিনিসটা তো রিপল এফেক্ট। তোকের যে জিনিসটা হইতেছে যে ওই গার্মেন্টসের ধরো এইচএনএম যখন ওর কস্ট কাটিং করতেছে এআইটিআই ঢুকায়, তখন ওইটা পিছাইতে 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 গাজীপুরের উনার গায়ের মধ্যেও পড়তেছে, সবার উপর পড়তেছে। গট ইট ভাই, গট ইট। একাডেমিক লাইফে যারা স্টুডেন্ট থাকে, সো আমার কিছু স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হয়, লাইক আমি ইউএনডিপি থেকে কিছু স্টুডেন্টদেরকে পড়াইছিলাম ওদের একটা প্রোগ্রামের আন্ডারে, আরও 2-1টা এরকম আর কি, অনলাইনে অফলাইনে। তো ওইটার সময় আমি কিছু কোশ্চেন পাইছি যে ভাইয়া আমি হচ্ছে একাডেমিক লাইফে এআইটা কীভাবে ইউজ করতে পারি। মোস্টলি আমরা হইতেছে অ্যাসাইনমেন্টে ইউজ করি, এটা ছাড়া আমি একাডেমিক লাইফে কী কী কাজে ইউজ করতে পারি। সো আমার মনে হলো যে এটা কোশ্চেনটা সব থেকে ভালো অ্যান্সার আপনি দিতে পারবেন, বিকজ আপনি খালিদ ফারহান। আই ডোন্ট থিঙ্ক, আমি ইন্টারেস্টেড যে তুমি কি বলছো এটা জানতে, বাট আই থিঙ্ক যা শিখতেছেন তা বেটার শেখার জন্য এআই ইউজ করা খুব ভালো একটা স্ট্র্যাটেজি। সো আমাকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সে শিখাচ্ছে টিচার, আমি এখন বাসায় এসে ওই জিনিসই আবার শিখবো জেমিনাই এর ডিপ লার্নিং দিয়ে। আই থিঙ্ক আমার ওই জিনিস শেখা অনেক ভালো হবে টিচার যেরকম শিখাইতো তার থেকে। আমি হলে আমি প্রাইমারিলি ওই জন্যই ইউজ করতাম। রিসার্চ, এই পেপার সাবমিশন বাদ, মেনলি শেখার জন্য। শেখার পরে কি হবে রেজাল্ট ওইটা নিয়ে আমি খুব একটা বদার না, বাট শেখার স্টেপটার জন্য আই থিঙ্ক এআই খুব ভালো কম্পেনিয়ন হতে পারে, যে আমার পার্সোনালাইজড ওয়েতে শিখাবে যে না আমি এই জিনিস বুঝি নাই, আবার বুঝি নেই, তাও আবার বলেন না ডিফারেন্ট এক্সাম্পল, এটাও বুঝি নেই ওটাও বুঝি নেই, না এটা বোঝার জন্য আগে কি বুঝতে হবে ওটা আগে বলেন। ওই ডিটেইলে কখনো ক্লাসে টিচার যাইতে পারবে না, সম্ভব না। সো আপনার ডেপথ অফ নলেজ অনেক স্ট্রং হবে যদি আপনি প্রত্যেকটা জিনিস আবার এআই দিয়ে শিখেন। আপনাদের ওয়েবসাইটটা দেখতেছিলাম আপনাদের এজেন্সির, বাট khalidfarhan.com এর মধ্যেই তো সব কিছু আছে। সো ওইখানে আগে তো আপনারা এসইও নিয়ে অনেক কাজ করতেন, আপনাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট এখন দেখলাম জিইও নিয়ে কাজ করতেছেন, যেটা সম্ভবত জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এমন কিছু। সো এই ব্যাপারটা নিয়ে আমি পার্সোনালি জানতে ইন্টারেস্টেড অ্যান্ড হচ্ছে অনেকেই জানতে চায়, বিকজ প্রত্যেকটা বিজনেস বা ব্র্যান্ড চাচ্ছে তাদের সার্চগুলো এখন চ্যাট জিপিটিতে আসুক, জেমিনাইতে আসুক, তাদের ব্র্যান্ডের নাম আসুক।
এইটা এই তোকে জিনিসটা এটার সঠিক উত্তর হলো কেউ জানে না এটা কেমনে করে। এটার সঠিক উত্তর এটাই যে কেউ এখনো অনেক থিওরি আছে। থিওরির ধরো আমি তোমাকে বিভিন্ন থিওরি বলি, অনেক হাইপোথিসিস আছে। এক হাইপোথিসিস হলো যদি কেউ মাইক্রোসফট বিং এ ভালো র্যাঙ্কিং পায় তাহলে হয়তো তাকে জিপিটিতে বেশি রেকমেন্ডেশনে আসে সে, একটা থিওরি। আরেকটা থিওরি হলো যে যদি কেউ ইউটিউবে অনেক স্ট্রং থাকে সে জেমিনাইয়ে ভালো রেকমেন্ডেশনে আসে, আরেকটা থিওরি। আবার থিওরি আছে কেউ যদি রেডিটে অনেক ভালো থাকে, কেউ যদি লিঙ্কডিনে অনেক ভালো থাকে, তাইলে আবার সে এআই এর সার্চ ইঞ্জিনে বেশি রেকমেন্ডেশনে আসে, কারণ ওগুলো ইনিশিয়াল স্ক্রিপ্ট ডেটা ছিল। এরকম অনেক থিওরিজ আছে। বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন থিওরাইজ করছে, কারো কারোর জন্য সত্য, বেশিরভাগ মানুষের জন্য মিলে নেই। ওভারঅল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেরকম সার্চ ইঞ্জিনে ছিল আমাদের যে হ্যাঁ এই 200 জিনিস যদি করি, একটাই কোম্পানি ছিল গুগল যারা 92% মার্কেট শেয়ার রাখতো, এবং তারা বলছিল যে এই 200 জিনিস আছে যেগুলোকে আমরা বলি র্যাঙ্কিং অ্যালগোরিদম, এই 200 জিনিস যদি আপনি করেন তাহলে আমি মোটামুটি বলতে পারি, এবং বাকিদের থেকে ভালো মতো যদি আপনি করেন তাহলে আপনার চান্স আছে ফার্স্ট পেজে আসার। এখন আমাদের এআই 3টা, গ্রক ধরলে 4টা মেজর, অনেকে পারপ্লেক্সিটি ধরলে 5টা, এবং প্রত্যেকের আলাদা মডেলস, প্রত্যেকের আলাদা মডেল লঞ্চ হচ্ছে রেগুলারলি, যেগুলা আলাদা আলাদা সিস্টেমের উপরে বানানো। অনেকে চ্যাট ইন্টারফেস ইউজই করতেছে না, অনেকে তাদের নিজেদের মতো করে ইউজ করতেছে, এজেন্ট দিয়া, আইডি দিয়া, অমুক জায়গায় তমুক জায়গায়। সো এর মধ্যে কে কিভাবে র্যাঙ্ক হবে এইটার কোনো ক্ল্যারিটি নাই এখনো। সো আমরাও বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্ট করতেছি বোঝার জন্য যে কোনজন কি করলে কেমনে র্যাঙ্ক। কখনো মনে হচ্ছে জিএমবি রিভিউজের উপরে পজিটিভ এফেক্ট আসতেছে জেমিনায়, আবার অন্য ক্লায়েন্টের জন্য দেখতেছি আসতেছে না। সো এখন পর্যন্ত খুব কঠিন বোঝা। আশা করছি আরো 1-1.5 বছরের মতো লাগবে স্টেবল হইতে। মাত্র চ্যাট জিপিটির অ্যাড প্রোডাক্ট আসছে, অ্যাড প্রোডাক্টের ভিতরে অ্যাড ট্যাড যখন আমরা চালাবো কিছুদিন, আমি মাত্র এখন আমি শুরু করিনি অ্যাড চালানো, শুরু করতেছি। 1-2 মাস গেলে ইমপ্রেশন ডেটা কালেক্ট হলে, ক্লিক ডেটা কালেক্ট হলে আরো ভালো মতো বুঝতে পারবো যে কি দিয়ে কি হচ্ছে। নার্ডি ধরো অনেক সময় চ্যাট জিপিটি রেকমেন্ড করে, বাট রেকমেন্ড রেজাল্টে ক্লিক হয় না, মানে ক্লিকে রেজাল্ট হয় না। সো বললাম যে আমি ভিডিও এডিটিং কার কাছ থেকে নিবো, বললো তৌকিরের কাছ থেকে নিলে ভালো হয়, তৌকির বাংলাদেশের ভালো। বাট তারপরে যা ইমিডিয়েটলি আরেকটা কোয়েশ্চেন করে ইউজার, এবং ওই লং চ্যাটের উইন্ডোতে তৌকিরের এজেন্সির লিঙ্ক, ওর নাম, ওর ধাম সব হারায় টারায় চলে যায়। সো ওই ব্যাপারগুলো এখন অনেক হচ্ছে। ওটা একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়, বাট ওটার থেকে কোনো কনভার্সন আসে না, বা ক্লিকও আসে না, লিডও আসে না। সো এগুলো কিভাবে নেভিগেট করা হবে, ইন্ডাস্ট্রি তো আসলে মাত্র 2-3 বছরের পুরানো, এবং ম্যাচিউর তো হয়ই নাই, একটু ইমপ্রুভ হয়েছে, এই স্টেজেও আসছে 1 বছর হয়েছে ধরো। সো একটু বুঝতে সময় লাগবে যে কোন জিনিস করলে কিরকম রেজাল্ট আসে, এখনো বলা যাচ্ছে না। সো ক্লায়েন্টে এটা ট্র্যাক করতেছে কিভাবে, যে ধরেন আপনারা যখন এই সার্ভিসটা অফার করতেছেন, ক্লায়েন্ট কিভাবে বুঝতেছে যে ওর এই জিইওটা কাজ করতেছে নাকি করতেছে না? বুঝতেছে না, এক একজন অ্যানিকডোটালি বুঝতেছে। সো এখন কেউই বুঝতেছে না। এখন আমার জানা মতে এরকম কোনো প্রপার সলিউশনে যারা বলতেছে যে হ্যাঁ আমি আপনার আমি এআই আপনার বেশি রেকমেন্ড করবে, এই সলিউশন আমি বানায় ফেলছি, এরকম এখনো কেউ নাই। সবাই অ্যানিকডোটালি বোঝার চেষ্টা করতেছে যে হয় তার এই কাস্টমার বলছে, বা সে নিজে সার্চ করছিল, সে দেখতে পারছে তার, অথবা হঠাৎ করে তার সেল বাড়ছে এবং আর কিছুই বদলায় নাই, শুধুমাত্র জিপিটিতে সে ইন্ডেক্সড হয়েছে। এইভাবে অনেকে অ্যানিকডোটালি বোঝার চেষ্টা করছে, বাট অ্যাকচুয়ালি এখনো কেউ জানে না। ভাই ডিজিটাল মার্কেটিং এর ফিউচারটা কেমন দেখতেছেন? কারণ আপনি তো এই ইন্ডাস্ট্রির সাথে সবথেকে বেশি কানেক্টেড। সো আই থিঙ্ক টুল ইউজারদের জন্য বেশ বড় খারাপ সময় আসতে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলাটা খুবই কঠিন যে কি হচ্ছে। আমার ধারণা সবার জন্যই খারাপ হবে, কার জন্য কত লেভেলের খারাপ হবে এইটা ডিটারমিন করার সময় এখনো আসে নাই। ধরো একজন ছিলেন যে শুধু ইন্টারেস্ট ম্যাচিং করে ফেসবুক অ্যাড সাজাইতে পারতো, আমি তারে ক্রিয়েটিভ দিয়ে দিতাম, সে অ্যাড সাজাইতো। ইনার জন্য আই থিঙ্ক খুব বাজে সময়, কারণ উনারে তো আর দরকার নেই। এআই আসার আগেই উনি মোটামুটি অবসেট হয়ে যাচ্ছিল, যখন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আসা শুরু করতেছিল। এখন তো এমসিবি আসার পরে তাকে আমার একদমই দরকার নেই। সো উনার জন্য খুব খারাপ সময়। পরের স্টেজটা যে ক্রিয়েটিভ বানাইতে পারে এবং সে সাজায়, তার জন্য খারাপ সময়, বাট তার জন্য আগের জনের মতো অত খারাপ সময় হয়তো না। তার এখনো কিছু কিছু করার সুযোগ আছে। সে হয়তো 30টা ক্রিয়েটিভ বানায়, 30টা ক্রিয়েটিভ টেস্ট করবে, 20টা ভিডিও বানাবে, এই করবে সেই করবে, এরকম জিনিসপত্র তারও খারাপ, বাট অত খারাপ না। সো এরকম সেম জিনিস গুগল অ্যাডের জন্য সত্য, অন্য যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে অ্যাডের জন্য সত্য। সো প্রত্যেকেই নেগেটিভলি এফেক্টেড,
কে কোনভাবে নেগেটিভলি এফেক্টেড এটা ডিপেন্ড করে সে কতটুকু হাত ইউজ করতো ভার্সেস কতটুকু ব্রেন ইউজ করতো এটার উপরে। সো যত বেশি হাত ইউজ করতো তত নেগেটিভলি এফেক্টেড, যত বেশি ব্রেন ইউজ করতো তত কম নেগেটিভলি এফেক্টেড। এআই এর আপসাইড এখনো ডিজিটাল মার্কেটিং এ আমরা পাই নাই। যখন আস্তে আস্তে চ্যাট জিপিটির অ্যাড আসবে, জেমিনাই এর অ্যাড সার্ভিসেস আসবে, এইও জিও ক্ল্যারিটি আসবে যে এই জিনিস করলে র্যাঙ্ক হবে, এই জিনিস করলে র্যাঙ্ক হবে না, এই জিনিসগুলো যখন আস্তে আস্তে আসবে তখন ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রির রেভিনিউ সাইজ বাড়া শুরু হবে, আবার এগুলার থেকে আমরা রেভিনিউ জেনারেট করা শুরু করতে পারবো। এখন পর্যন্ত খালি লসই হচ্ছে, এখন পর্যন্ত লাভ হচ্ছে না কোথাও। সো এই মুহূর্তে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার হইতে চাচ্ছে বা প্ল্যান করতেছে, তাদের কি পজ নেওয়া দরকার নাকি? যদি আপনার বেটার কিছু করার থাকে, আপনি শিওর হন যে এটা করলে আরো বেটার হবে, সেই ক্ষেত্রে পজ নেওয়া খারাপ না। যদি মনে হয় যে নাই আর কোনো কিছু করার, বা আপনি আরো ভালো ডিরেকশন, আমি ভিডিও এডিটিং করবোই না, বা আমি অমুক জিনিস করবোই না, তমুক জিনিস করবোই না, এবং শুধু আমি এটাই করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। মার্কেটিং আই থিঙ্ক লাগবে সবারই। কিভাবে লাগবে, কি শেপ অফ ফর্মে লাগবে, আই থিঙ্ক অনেক বিজনেসেসও আসবে। সো মানে সব গ্রিম এরকম না, সামনে অনেক বিজনেস বানানোর রেট অনেক বাড়তেছে, যেহেতু বিজনেস বানানো সহজ হচ্ছে। যত বিজনেস বানানো হবে তত মার্কেটারদের প্রয়োজন হবে ওই বিজনেস দাঁড় করানোর জন্য। ল্যান্ডস্কেপের কম্পিটিশনও বাড়বে, যেহেতু আগে 10টা বিজনেস ছিল, এখন 100 বিজনেস। সো ভালো মার্কেটারদের চাহিদা আই থিঙ্ক ওখানেও বাড়বে, তারা ভালো প্রাইস ডিমান্ডও করতে পারবে, যেহেতু এখন তারা আরো কম্পিটিটিভ ল্যান্ডস্কেপে মার্কেটিং করে দিতে হবে। ভালো মার্কেটারদের চাহিদা আই থিঙ্ক ভালোই থাকবে ভবিষ্যতে, এবং আই থিঙ্ক আরো বাড়বে। কোন ফর্মে কি স্ট্র্যাটেজি ইউজ করে, কোন প্ল্যাটফর্ম ইউজ করে বাড়বে, এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে আপনার যখন প্রথম কনভারসেশনটা হয় একদম ফার্স্ট কলে, তখন কোন বিষয়গুলো আপনি মাস্ট এনশিওর করেন আর কি গো থ্রু করেন? মানে ক্লায়েন্টের কাছে পিচটা কি থাকে, একটা ডেমো বা একটা যদি আমাদেরকে আইডিয়া দেওয়া যায়। অলমোস্ট সব পুরা পিছে হয়, আই থিঙ্ক তোমার জন্য এই কথা সত্য যে অলমোস্ট পুরাটাই হয় কোয়েশ্চেন অ্যান্সার, যেখানে আমি কোয়েশ্চেন করি এবং ক্লায়েন্ট উত্তর দেয়, এবং উদ্দেশ্য থাকে যে মানে ব্রড ম্যাক্রো ভিউ হলো, উদ্দেশ্য থাকে তার উত্তরের ভিতরে যেন তার পেইন লুকায়িত থাকে, যে তার সে যে ক্লায়েন্ট, ধরো সে বিজনেস যে পাচ্ছে না, এইটা সে জানি আমারে বলে, আমি জানি তারে না বলি, এবং আমি এমন কিছু একটা জানি জিজ্ঞেস করতে পারি যেন সে আমারে বলতে পারে তার বিজনেস নাই, তার এই জিনিস হইলে ভালো হইতো, তার কম্পিটিটরের এই জিনিস আছে, তার কেন নাই, আগে এক সময় ছিল তখন এই হইতো এখন আর হয় না, ওই জিনিসগুলো। সো পুরা টাইমে ধরো একটা নর্মাল ডিসকভারি কল হয় 20 মিনিট 30 মিনিট, এবং পুরা টাইমে কোয়েশ্চেন্স হয়, কোনো পিচ হয় না। পুরা টাইমে আমি কোয়েশ্চেন করতেছি, উনি উত্তর দিচ্ছে, আমি কোয়েশ্চেন করতেছি, উনি উত্তর দিচ্ছে, বিভিন্ন জিনিস আমি জানার চেষ্টা করতেছি, বিভিন্ন পেইন পয়েন্ট আমি জানার চেষ্টা করতেছি, এবং শেষ হয় এইভাবে। অনেকে অন দ্য কল ক্লোজ করে, আমার করা হয় না কখনোই। আমার সবসময় এটাই বলা হয় যে কলের জন্য ধন্যবাদ, এখন আমি আমাদের পুরা কল নিয়ে বসবো, আমি অনেক নোট নিছি, এগুলো সব বসবো, এবং এরপরে আমি আপনাকে আগামী 24-48 ঘন্টার মধ্যে আমাদের প্রপোজালটা পাঠাবো, যেটা আমার মনে হয় আপনার জন্য কাজ করবে, এবং তারপরে আমরা আরেকটা কল করতে পারি প্রপোজালটা ডিটেল বোঝার জন্য, এবং তারপরে বাকিটুকু হয় ইমেল অথবা ফলো আপ কলের মধ্যে হয়। মোটামুটি স্ট্রাকচার আমার এরকম। মোটামুটি সব সেলস কলের এই জিনিসগুলো কমন থাকে। কারো ক্ষেত্রে হয়তো ক্লোজ কলেই হয়ে যায়, কারো ক্ষেত্রে পরে হয়, কারো ক্ষেত্রে হয় না, ডিপেন্ড করে। আর হচ্ছে মার্কেট প্লেসে তো আর আপনারা এখন কাজ করেন না, বা মার্কেট প্লেস থেকে হয়তো কাজ নিয়েও থাকেন না, কিন্তু নতুন যারা আসে তাদের তো আসলে মার্কেট প্লেসের উপর একটা ভরসা থাকে যে একটা স্ট্রাকচারে শুরু করতে পারে, না হয়তো শুরু করাটা ডিফিকাল্ট। সো এআই আসাতে বা সামনে কি মনে হয় মার্কেট প্লেসের কি চেঞ্জেস? অলরেডি অনেক চেঞ্জ আসছে, বাট আরও কি আসতে পারে? কি মনে হয় আপনার? আই থিঙ্ক মার্কেট প্লেসের এগেইন সব জায়গায় কম্পিটিশন বাড়তেছে, মার্কেট প্লেসে হয়তো কম্পিটিশন বাড়ছে। মার্কেট প্লেস রেভিনিউ ম্যাক্সিমাইজ করার জন্য অনেক চেষ্টা করতেছে। আপওয়ার্ক যেহেতু পাবলিক কোম্পানি, সো ওরা প্রত্যেক কোয়ার্টারে আগের কোয়ার্টারের থেকে বেটার নাম্বারস দেখাইতে চায়। ওরা এক সময় ছিল যে শুধুমাত্র কানেক্টস কিনতে হবে, এরপরে দেখা গেল কানেক্টস কিনলে হবে না, বুস্ট করতে হবে, এরপরে দেখা গেল ফ্রিল্যান্সার প্লাস অ্যাকাউন্ট আসছে, এরপরে এজেন্সি অ্যাকাউন্ট, এই সেই অনেক কিছু। আগে দেখা যেত 10%, এরপরে দেখা গেল 20% কমিশন। সো এই জিনিস আরো খারাপ হতেই থাকবে। আমি বলবো সো মার্কেট প্লেস অবশ্যই আপনি যান, আপনি সব জায়গায় যান, শুরুর দিকে আপনার সব এক্সপ্লোর এভরিথিং, বাট মার্কেট প্লেসের বাইরে অন্যান্য জব বোর্ডগুলো আই থিঙ্ক একটু আন্ডার রেটেড। ধরো উই ওয়ার্ক, পেইড জব বোর্ড যেগুলো আছে, উই ওয়ার্ক রিমোটলি, তারপরে লেভেল সিওর একটা জব বোর্ড ছিল, আমার এই মুহূর্তে মেবি ডিজিটাল নোম্যাড জব বোর্ড এরকম কিছু একটা।
যেসব জব বোর্ডে জব পোস্ট করতে টাকা লাগে, ওই সব জব বোর্ড এবং যেসব জায়গায় রিমোট জব পাওয়া যায়, ওই জব বোর্ডগুলো আই থিঙ্ক একটু আন্ডার রেটেড। ওগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন অনেক অপরচুনিটিস আছে ওগুলো, যেখানে এত কম্পিটিশন নাই। অনেক ফোরাম আছে যেগুলা মানুষ ভাবে ডেড, বাট এখনো অনেক ট্রাফিক গেইন করে। ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড আছে, তারপরে আর অনেকগুলো, যেগুলো প্রত্যেকটারই জব সেকশন আছে, এবং ওই জব সেকশনগুলাও আই থিঙ্ক ভালো কোয়ালিটির অ্যাপ্লিক্যান্ট আসে না, এবং ওগুলাও বেশ বেশ ভালো অপরচুনিটি হইতে পারে অনেকের জন্য। ওই যে সবাই আপওয়ার্ক ফাইবারেই ছুটে যায় আর কি, যার কারণে ওগুলো নেগলেক্টেড। আপনি ভাইয়া যখন ডিসিশন মেক করেন, সেটা আপনার পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, আপনি কি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন যে আমি এইভাবে করে একটা ডিসিশন নেই, নাকি জাস্ট সিচুয়েশনের উপর যেটা ভালো মনে হয় এভাবে করেন? মোস্টলি সিচুয়েশনের উপর। সো আমি বিলিভ করি ফাস্ট অ্যাকশনে। আমার সাথে যারা কাজ করে তারা সবাই সেম ফিলোসফি আমি পুশ করার চেষ্টা করি, যে আমরা অ্যাকশন নিব ফাস্ট, তাড়াতাড়ি। ঝামেলা হইলে হবে, এরপর আবার ওই ঝামেলা ফিক্স করব আমরা, বাট আমাদের অ্যাকশন যেন সবচেয়ে তাড়াতাড়ি হয় সবার সাথে কম্পেয়ার করলে। সো এই জিনিস সব কিছুর জন্য সত্য। আমরা একটা ওয়েবসাইট বানাইলে অন্যদের থেকে আমরা অনেক তাড়াতাড়ি বানাই, হইতে পারে ভুল থাকে, বাট আমরা আমাদের অনেক ভিডিও আমি পাবলিশ করি যেগুলোর মধ্যে ভুল আছে, বাট আমরা ওই সেম ফ্রেমওয়ার্কের কারণে পাবলিশ করে দিই, বিকজ আই থিঙ্ক লার্জলি মানে লং হেয়ার 100 ভিডিও নিয়ে যদি আমি চিন্তা করি, বা 100 ওয়েবসাইট নিয়ে যদি আমি চিন্তা করি, ফাস্ট করার কারণে লসের থেকে লাভ বেশি হয় বেশিরভাগ সময়। সো ওই একটা ফ্রেমওয়ার্ক ছাড়া, যে ফাস্ট ওয়ার্ক ছাড়া আর কোনো ফ্রেমওয়ার্ক আমি এই মুহূর্তে অত ইউজ করি না। না, ক্লায়েন্টও আসলে ফার্স্ট ডেলিভারিটাই চাই। ভালো না হোক, সে আগে পেলে পরে একটা ফিডব্যাক দিতে পারে, বাট দেরি করে দেওয়ার পরে ভালো না লাগলে তো অলরেডি লেট হয়ে গেছে। সো হ্যাঁ, ক্লায়েন্টদের ক্ষেত্রে একই আই থিঙ্ক এখন আমরা এমন একটা এখন যখন আমাদের কাছে ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্ট আসে, তখন কোনো লজিকে আসলে নাই যে কেন ওনার ওয়েবসাইটটা 24 ঘন্টার বেশি লাগবে বানাইতে, আনলেস আপনার অনেক ক্লায়েন্ট আছে, এটা একমাত্র লজিক হইতে পারে। তাও ওখানেও অনেকে কাউন্টার বলে, তাহলে আপনার আরো মানুষ নাই কেন বানানোর জন্য? একটা না একটা ওয়েবসাইট বানাইতে আই থিঙ্ক ডিপেন্ড করে ওয়েবসাইটের উপরে, বাট সাধারণত যেরকম মানুষের জন্য আমরা কাজকর্ম করি, ফার্স্ট ভার্সন রেডি হইতে মনে হয় না 24 ঘন্টার বেশি লাগা উচিত কারো। স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে একটা ভার্সিটিতে পড়তে যাবে, একটা সাবজেক্টে পড়বে, তো সিচুয়েশনটা এমন হয়েছে, আপনিও এক্সপ্লেন করতেছিলেন একটা ভিডিওতে, যে আগে একটা সাবজেক্ট কয়েক বছর রিলেভেন্ট থাকতো, যে আমি গ্রাজুয়েশন শেষ করার পরও হয়তো এটা কয়েক বছর এটা চলবে, বাট এখন যেটা হয়েছে, এটা অনেক কমে আসছে সময়, 2 বছর 3 বছর, মোস্ট প্রবাবলি সামনে আরও কমে আসবে। সো এখন আসলে বলাটা অনেক কঠিন, তুমি এই সাবজেক্টে পড়ো তাহলে হয়তো ভালো কিছু হবে, কিন্তু মানুষজন পড়তেও যাবে, ভার্সিটিতেও ভর্তি হবে, তো কি করা উচিত? ওই জায়গায় ডিসিশন নেওয়ার সময় কি চিন্তা করা উচিত? আই থিঙ্ক যে ইউনিভার্সিটির ব্র্যান্ড সবচেয়ে ভালো আপনার পসিবল অপশনস এর মধ্যে, যার ব্র্যান্ড সবচেয়ে ভালো, ওইটা যাওয়া আই থিঙ্ক সেফেস্ট। কি পড়তে যাচ্ছেন ওটা মনে হয় না খুব বেশি ম্যাটার করে এখন। সো সি, ধরেন আপনার হাতে যদি অপশন এ থাকে, অপশন বি থাকে, অপশন সি থাকে, আপনি জানেন যে দেশের সবাই বলে অপশন এ খুবই ভালো, অপশন বি তার থেকে কম ভালো, অপশন সি কম ভালো। আপনার সর্বোচ্চ চেষ্টা করা উচিত অপশন এ তে যাইতে। অপশন এ তে যায় আপনি এখন কোন সাবজেক্ট পড়তেছেন ওইটা, এবং কি নলেজ আহরণ করতেছেন ওটা খুব একটা ম্যাটার করে না, কারণ যে নলেজ আপনি আহরণ করতেছেন, খুবই হাইলি চান্স যে ওই নলেজের কোনো ভ্যালু থাকবে না 4 বছর পরে যায়। বাট ব্র্যান্ড ভ্যালুটা থেকে যাবে। সো এই কারণে আরকি ব্র্যান্ড পার্ট এর উপর মনোযোগ দেওয়া উচিত আপনার। সেম কোশ্চেনটা এলন মাস্ককে করছিল একটা হোস্ট, যে তার ছেলে সম্পর্কে, লাইক ওই হোস্টের ছেলে হইতেছে কোন সাবজেক্ট নিবে সাজেস্ট করার জন্য। তখন এলন মাস্ক অ্যান্সার করছিল যে ফিজিক্স নিলে হয়তো ভালো হয়, কারণ ফিজিক্সে পড়লে হচ্ছে ওই চিন্তা করার একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়, ডিসিশন মেকিং, যেটা আর কি পরবর্তীতে হয়তো কাজে লাগে। তো ওই অ্যান্সারটা ভালো লাগছিল, কারণ আমরা অনেক সময় সাবজেক্ট নেওয়ার সময় শুধুমাত্র ওই সাবজেক্টের ফিউচারটা চিন্তা করি, বাট ওই সাবজেক্টের ভেতর দিয়ে গেলে যে একটা চিন্তা করার ফ্রেমওয়ার্ক তৈরি হয়, এটা মনে হয় মিস করে যায়। হ্যাঁ, সো ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, স্টেম আই থিঙ্ক বেটার অপশন অন্যান্য অপশনের থেকে। বাট ডিপেন্ড করে আসলে আপনি লং টার্মে কি করতে চান, বা ইভেন শর্ট টার্মে আপনি কি করতে চান তার উপর। ফিজিক্সে পড়ে তারপরে কি হয় আমি ঠিক জানি না। আপনার কাছে যদি ক্লিয়ার পাথ থাকে, গো ফর ইট। আর একটা ব্যাপার হচ্ছে, এখন মেটা থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলো ছাঁটাই করতেছে, লে অফ হইতেছে, পাশাপাশি ইরান ইউএসএ ওয়ারটা একটা বড় ইম্প্যাক্ট রাখতেছে। And আমি পার্সোনালি যতটুকু স্টাডি করে বুঝতে পারছি যে এই ওয়ার খুব ইজিলি বন্ধ হচ্ছে না, সিজফায়ার মানে হবে, আবার ব্রেক হবে, এরকম একটা চলতে থাকবে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? কারণ এতগুলো ইভেন্ট একসাথে ঘটতেছে,
সো এটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না, বাট এটা ফেস করতে হইতেছে। এখন সিচুয়েশন সামনে কেমন হইতে পারে? আই থিঙ্ক ইরান ইউএসএ ইসরায়েল কনফ্লিক্টের কারণে ফ্রিল্যান্স ইকোনমিতে অত বড় এফেক্ট পড়বে ডিরেক্টলি ওরকম না, বাট সবকিছুর উপরে, যেহেতু গ্লোবাল ভিলেজ দুনিয়া, সবকিছুর উপরে এফেক্ট থাকে। সো ওভাবে এফেক্টেড হবে, বাট ডিরেক্টলি হবে না, ঘুরে ফিরে হবে। এর থেকে অনেক বড় এফেক্ট হবে এআই এবং ইন্ডিয়ার ডমিনেশন। ইন্ডিয়ার বেশি স্কিলডওয়ালা মানুষ এবং কোয়ান্টিটিতে বেশি মানুষ কিভাবে আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং ফিলিপিন, এই দুই জায়গার মানুষ কিভাবে আমাদের যে কাজ হয়তো আপনার পাওয়ার কথা ছিল সেই কাজ আপনার পাচ্ছেন না, মেইনলি এই দুই কারণে, লট মোর দ্যান ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ। ইন্ডিয়া অলরেডি আমরা দেখি আমাদের অনেক কাজে হয় না, একসাথে আমরা বিডিং করছি, তো পরে হ্যাঁ, ইন্ডিয়ার কাছে চলে যায়, আমরা দেখি প্রায় সময়। হ্যাঁ, এবং আহ, এটা আসলে দেখতেছি আগে কম হতো, এখন অনেক বেশি হইতেছে। খালি এটাই সামনে পার্থক্য আরো বেশি তৈরি হবে। করছে। সামনে আরো বেশি সামনে হবে, আরো বেশি এটাও হবে, বুঝতে কারণ পারছি। ইন্ডিয়ার কাছে কোয়ান্টিটি অফ স্কিল এবং কোয়ালিটি অফ স্কিল দুইটাই আমাদের থেকে বেশি। বেশ। এবং জনসংখ্যা বেশি। কারণ ওর জনসংখ্যা বেশি, প্লাস হুম। ওর মার্কেট ম্যাচিওর আমাদের থেকে। সো ওর প্রাইস দিয়ে কম্পিটিশন করার ক্যাপাবিলিটি সেম স্কিল রেখে আমাদের থেকে অনেক বেশি। সো এই কারণে ওর কাছে আগেও অনেক যাইতো, যত বিপিও হয়েছে, এখানে আমরা যত এজেন্সি আসি, এর মধ্যে অনেক এজেন্সির ব্যাক অফিস কিন্তু ইন্ডিয়ায়। এবং Yes. আমার ব্যাক অফিস বাংলাদেশের, কারণ আমি বাংলাদেশে থাকি, মানে ছিলাম, এবং বাংলাদেশের এই জন্য। বাট সাধারণ একজন ইন্ডিপেন্ডেন্টলি যখন কেউ ভাবে যে আমি একটা ব্যাক অফিস বানাবো, আহ, সে অলমোস্ট সবসময়ই ইন্ডিয়া চুজ করে। ট্যাক্স ইনসেন্টিভ, ইংলিশ বলা স্পিকার্স এবং বেটার কোয়ালিটি অফ এমপ্লয়িজ, এই তিনটার জন্য, প্লাস ইজি সব কিছু সেট আপ করা কম্পেয়ার টু, প্লাস সে চিনেও ইন্ডিয়া বেশি। বাংলাদেশ তো আসলে ওইভাবে চিনে না কেউ। সো ওই সব কিছু যখন আমরা মিলাই তখন ইন্ডিয়া অনেক অ্যাডভান্টেজ পায়। প্লাস এখন তো ওদের নিজেদের সভারেন মডেল বানাচ্ছে ওরা, 3টা মডেল, আই থিঙ্ক এআই মডেল ওরা লঞ্চ করবে সামনে। ডেটা সেন্টার নিয়ে অনেক হাউকাও হচ্ছে, এখন ডেটা সেন্টারও বানাচ্ছে অনেকগুলা। হুম। সো আগামী 5-10 বছর আই থিঙ্ক ওরা আমাদের থেকে অনেক আগে যাবে। এআই এর থেকেও যখন আপনি সস্তা হয়ে যাবেন, তখন আসলে হুম। এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না। So, এই হ্যাঁ, সমস্যাটা অনেকটা এরকম। ইন্ডিয়া আগে, তোমার গত 3 বছর আগে, কোভিডের আগে, এমন কোনো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার ছিল না যাকে গ্লোবালি মানুষ দেখতো, মানে ইন্ডিয়ান হুম। না এরকম মানুষ দেখতো। এখন এরকম 10 জনকে তুমি চিনবা যাদেরকে ইন্ডিয়ান না, মানে আমেরিকান মানুষজন ওই ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখতেছে, আইরিশ মানুষজন ওই ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখতেছে। এবং তারা, ধরো সে এআই নিয়ে ভিডিও বানায়, বা সে ভিডিও এডিটিং নিয়ে ভিডিও বানায়, বা সে যেমন চায় তা নিয়ে ভিডিও বানায়, তার এখন অডিয়েন্স গ্লোবাল হয়ে যাচ্ছে গ্লোবাল। আস্তে আস্তে। হুম। তো ওইখানে ওরা আস্তে আস্তে ভালো করা শুরু করেছে, এই জিনিস আই থিঙ্ক আরো আরো বাড়বে। আপনি যখন ক্লায়েন্ট অনবোর্ড করেন, তো হুম, তখন আয়ারল্যান্ডে থাকার কারণে হুম, সার্ভিসটা তো পুরোপুরি রিমোট, বাট আয়ারল্যান্ডে থাকার কারণে আপনার কি কোনো অ্যাডভান্টেজ আসে ক্লায়েন্ট হুম। অনবোর্ডিং এ? হ্যাঁ, অনেক অনেক কিরকম? অ্যাডভান্টেজ আসে। ফার্স্ট মেইন অ্যাডভান্টেজ হলো লোকাল কাজ করানোর কনভার্সন, লোকাল একজনকে দিয়ে কাজ করানোর ডিসিশনটা নেয়ার সময় একজনের কনভার্সন হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো যখন আমি বলি যে তোমার আমার সাথে এই কারণে কাজ করা উচিত, কারণ আমি তোমার অফিসের থেকে আমার অফিসের দূরত্ব 12 মিনিট, যখন ইচ্ছা চলে আসতে পারো, আমরা কথাবার্তা বলতে পারি, বা আমরা ওই জায়গায় মিট করতে পারি, ওই জায়গায় কফির জন্য যাইতে পারি, লাঞ্চ এই সেই, ওই জিনিস অনেক বড় রোল প্লে করে। এবং যদিও আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট আমাদের অনেক অফলাইন ইভেন্টে যাইতে হয়। ধরো অমুক জায়গায় এই এই সামিটের জন্য এই ওয়েবসাইট বানাইছি, এখন ওই সামিটের ভিতরে যায় এই জিনিস এইভাবে প্রেজেন্ট করে দিয়ে আসতে হবে, ওরকম জিনিস অনেক করতে হয়। তো ওই টাইপ জিনিস যখন আমরা করি তখন প্রত্যেকবারই লোকেশন প্রক্সিমিটি অনেক হেল্প করে। এবং কিছু কিছু কালচার থাকে, যেসব কালচার সবসময় চেষ্টা করে আমার আশপাশ থেকে হায়ার করতে। সো আইরিশ কালচারটা ওই রকম, ওরা সবসময় চেষ্টা করে, তুমি ডাবলিনে থাকো, আমিও ডাবলিনের, আমি ইভেন আপওয়ার্কেও যখন তুমি বিড করো, বা ফাইবারে যখন কেউ বিড করছো, যদি যদি তোমার ফার্স্ট লাইন এটা হয় যে তুমি আয়ারল্যান্ড থেকে জব পোস্ট করছো, আমিও আয়ারল্যান্ডের, পজিটিভ এফেক্ট ফেলে। এবং অনেক সময় দেখা যায় শুধু ওই কারণেই কনভার্ট হয়ে যায় মানুষ। আপনাদের ক্লায়েন্ট কি সব আয়ারল্যান্ডেরই নাকি আয়ারল্যান্ডের না, বাইরেও আছে? আয়ারল্যান্ড বাইরেও আছে, ব্রিটিশ ক্লায়েন্টও আছে আমাদের, নর্থ আমেরিকান ক্লায়েন্টও আছে। ইউরোপ এবং নর্থ আমেরিকায় সব ক্লায়েন্ট আমাদের, এশিয়ায় নাই।
আমাদের ইউকের ক্লায়েন্ট সব থেকে বেশি। সো ইউকের ক্লায়েন্ট নিয়ে আপনার কি মনে হয়? মানে আমাদের ক্ষেত্রে অনেক অদ্ভুত ঘটনা ঘটে ইউকের ক্লায়েন্টের সাথে। আপনাদের কোনো এমন ঘটনা আছে কিনা? বা আই থিঙ্ক ইউকের ক্লায়েন্ট পাওয়া আমার জন্য অনেক সহজ হবে যদি আমি চেষ্টা করি। ইউকের বাংলাদেশি, ইউকেতে হলো বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি বিজনেসেস। সো ইউকের ক্লায়েন্ট পাওয়া থেকে আমার জন্য অনেক সহজ হবে। আমি কখনো ট্রাই করি নাই। বাংলাদেশে ক্লায়েন্ট পাওয়া থেকে আমার জন্য অনেক সহজ হবে, ওটাও আমি কখনো ট্রাই করি নাই। ওই দুইটা আমি কোনো এক সময় হয়তো ট্রাই করবো, এখনো করা হয় নাই। আহ, আমার মিক্সড ফিলিংস। মোটামুটি আয়ারল্যান্ডের ক্লায়েন্টদের নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমেরিকান ক্লায়েন্টদের নিয়ে আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। ইউকের ক্লায়েন্ট লার্জলি পজিটিভ। ওভারঅল আমার গত 10 বছরের 7-8 বছরের এজেন্সি জার্নিতে আমার নেগেটিভ এক্সপিরিয়েন্স খুব কম। কম। কম 5%-এর কম হবে আমার নেগেটিভ এক্সপিরিয়েন্স। ক্লায়েন্ট অনেক আসছে গেছে, বাট খারাপ কিছু হয়েছে এরকম খুব কমই হয়েছে। লোকাল ক্লায়েন্টের, বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স ভালো হবে কিনা আমি জানি না, কারণ হুম। আমার শুরুটা হয়েছিল বাংলাদেশের লোকাল মার্কেট দিয়ে। আমি বলবো যে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না। এখন অনেক মার্কেট মেচিউর হয়েছে, এখন অনেক ভালো। বাট আসলে সত্যি কথা, মেচিউর হওয়ার পরও অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার বলেন, মার্কেটার বলেন, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয়। তো এই জন্যই আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে বা গ্লোবাল মার্কেটে এত ফোকাসড আমরা বা আরো অনেক এজেন্সি। এটা হ্যাঁ, একটা বাংলাদেশের মার্কেটের সমস্যা। কিছু সমস্যা তো আছেই। বড় বড় মার্কেটিং এজেন্সি আমি চিনি, একদম বড় হুম। বড়, যারা সবচেয়ে বড় বড় কাজ করে দেশের। তারা তাদের 2 কোটি 3 কোটি টাকা রিসিভেবলে থাকে, 5-6 কোটি টাকা তাদের দেয় না, ঘুরায়। এটাই জিনিস তাদের সাথে রেগুলার হয়। সো সেইখানে আমরা তো অনেক ছোট। সো আমাদের সাথে হয়তো আরো বেশি হবে যখন আমরা করতে যাবো। আপনার কয়েকটা পডকাস্টের আমি মানে আপনার চ্যানেল না, অন্য চ্যানেলের পডকাস্টের কয়েকটা আমি কমেন্ট দেখতেছিলাম, যে এখানে অনেকেই কমেন্ট করছিল যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কোন স্কিলগুলো শেখা যায়। যদিও আপনার পুরো পডকাস্ট জুড়ে মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল যে এই মুহূর্তে স্পেসিফিক কোনো স্কিল বলা হুম। ডিফিকাল্ট, কারণ সবকিছু চেঞ্জ হইতেছে। তারপরে অনেকের একটা এক্সপেকটেশন থাকে যে কোনো কিছু করা যায় কিনা আগামী 5-10 বছর। এই কোশ্চেনটা আমি আপনাকে করতে পারবো না এই কারণে, কারণ আমিও জানি যে অবস্থাটা ভালো না। সো আমি আমার কোশ্চেন লিস্টে এটা রাখতে পারি নাই, স্যাডলি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কি ক্যারেক্টার বিল্ড করা যায়, যে ক্যারেক্টারটা আমি বিল্ড করলে কাজ যেটাই হোক আমি করতে পারবো বা আমি সার্ভাইভ করতে পারবো। ওটা তো সেলস আর পারসুয়েশনের স্ট্র্যাটেজিস। সেলস শিখা, পারসুয়েশন শিখা, কারোর সাথে কথা, দুইটা জিনিস। এক, আপনার সাথে কেউ কথা বলতে চায়, ওই জন্য আপনার যা যা করা দরকার ওইটা করা। প্লাস সেকেন্ড হলো, যখন সে আপনার সাথে অ্যাকচুয়ালি কথা বলতেছে তখন সে জানি আপনি যা চান তাই করে। ওই দুইটা। সো দুইটা পার্ট। একটা পার্টের জন্য আপনার তার দরকার নাই, ওটা আপনি নিজে নিজেই করতে পারেন। সো ওটা অনেকে অনেকভাবে করে। আমরা ভিডিও দিয়ে করি, অনেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। অনেকে সে তার নিজের, ধরো একজন আম, এটার মানে ডিফারেন্ট, একজন মাউন্ট এভারেস্টে উঠছে, এই কারণে তার সাথে অনেকে কথা বলতে চায়। আবার অনেকে অমুক টপিকের উপরে ভিডিও বানাইছে, এই কারণেও তার সাথে অনেকে কথা বলতে চায়। তো আপনার ফিগার আউট করতে হবে কার জন্য কোনটা কাজ করে, আপনি কাদের সাথে আপনি কি চান, কে আপনার সাথে কথা বলতে চাক, তার জন্য কি বানাইলে সে আপনার সাথে কথা বলতে চাইতে পারে। সো ওই অ্যাঙ্গেলটা ফিগার আউট করা, প্লাস সে যখন অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলতেছে তখন আপনি জানি তার প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করতে পারেন, যাতে করে সে আপনাকে তার সার্ভিসটা দেয়, তার টাকাটা দেয় যেন আপনি তার সার্ভিসে দিতে পারেন। এই দুইটা মোটামুটি ব্রডলি আপনার জন্য সেফ জিনিস শেখা, যেটা আপনার জন্য সবসময় কাজ করবে সারা জীবন, যাই আসুক যাই চলে যাক, সমস্যা নেই। অ্যাডাপটিভ থাকতে হবে আর কি, মানে যে কোনো কিছুই আসুক হুম। ওটার সাথে নিজেকে সিঙ্ক করে নেওয়া। সো হ্যাঁ। লার্জলি, হ্যাঁ, ফাউন্ডার্স ডে এর মাধ্যমে আপনার সাথে আমার মানে কানেক্ট হওয়া বা ওইখানেও থাকার কথা ছিল, বাট হয় নাই হুম। বিভিন্ন কারণে। সো আমারও ইচ্ছা ছিল যে কোনো একটা স্মল বিজনেস যদি ইনভেস্ট করতে পারি, পার্ট হতে পারি, আমারও ভালো লাগে এই জিনিসটা। সো আপনার ক্ষেত্রে হ্যাঁ, এখন কি অবস্থা? কারণ আমরা সিজন 1 দেখছি, ভালোই গেছে। সিজন 2 কি আপনারা লঞ্চ করবেন কিনা? এন্ড যেগুলোতে অলরেডি ইনভেস্ট করছেন, কেমন গ্রোথ, কি অবস্থায় আছে? টোটাল সো এক একজন তো এক এক, যারা ফাউন্ডার্স দেখেন না, আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা একটা শার্ক ট্যাঙ্কের সস্তা ভার্সন। এবং মিনি শেয়ার। আমরা আমার এখন আমার আমার ধারণা আমি টোটাল 9টা কোম্পানিতে ইনভেস্ট করছিলাম, 7টাও হইতে পারে, 7-9টা এরকম। এক একজন এক এক যারা বসছিল তারা এক একজন এক এক নাম্বার অফ কোম্পানিতে ইনভেস্ট করছে। আমি যেগুলো করেছিলাম তার মধ্যে একটা খুবই ভালো অবস্থায় আছে, 1 কোটি ক্রস করে গেছে রেভিনিউ। আরেকটা মোটামুটি লেভেলে আছে। শুধুমাত্র একটার অবস্থা খুব খারাপ। এছাড়া বাকি যত ইনভেস্টমেন্ট ছিল সবাই মোটামুটি, যখন আমি ইনভেস্ট করেছিলাম তার থেকে এখন ভালো অবস্থায় আছে। কেউ কেউ অনেক ভালো অবস্থায় আছে, কেউ কেউ মোটামুটি আছে, বাট কেউ যখন ইনভেস্ট করেছিল তার থেকে খারাপ হয় নাই, একটা ছাড়া।
একটা কোম্পানি আছে যেটা আই থিংক সামনে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে হয়তো, আমি চাই না হোক, হয়তো হবে না, দেখা যাক, বাট ওইটা আর কি অত ভালো অবস্থায় নাই এই মুহূর্তে। সিজন 2 লঞ্চ করার ইচ্ছা আছে, আবারও সবার সাথে বসতে হবে, দেখতে হবে যে সবাই রাজি নাকি, বিকজ এটা রিকোয়েস্ট করাটা টাফ মানুষজনকে, যেহেতু সবাই নিজেদের টাকা ইনভেস্ট করে। এটা নর্মাল ইউটিউব কোলাবের মতো না, যেমন বললাম সে আসলো আমি সব করে আমাকে দেবো, ওরকম রাখেন না, যদি যেহেতু এবার পারা যায়। তো ইচ্ছা আছে। সবাইকে যেহেতু টাকা ইনভেস্ট করতে হয় নিজেদের, তো সে রাজি হয় নাকি, সে করতে চায় নাকি, ওই সময় তার কি অবস্থা, ওইরকম অনেক কিছুর উপর, বাট আমার ইচ্ছা আছে করার, আমি তো করতে চাই। হয়তো চেষ্টা করবো আমরা এই বছর করার বা আগামী বছর আবার করার। আর যখন ইনভেস্ট করছেন, আহ, শুধু ইনভেস্ট না, আপনার হায়ারিং এর ক্ষেত্রেও বলেন বা ইনভেস্ট করার ক্ষেত্রেও বলেন, আপনি আসলে কোন জিনিসগুলোয় ফোকাস করেন একটা ফাউন্ডার বলেন বা একটা ট্যালেন্টের ক্ষেত্রে, যেটার মাধ্যমে আপনি ওকে হায়ার করেন, অনবোর্ড করেন, ইনভেস্ট করেন? মেইনলি হাসল, সো মেইনলি হাঙ্গার আছে নাকি, ইচ্ছা বোঝা কঠিন, কে ভালো কে খারাপ, হুম। অনেক আছে শুরুতে ভালো থাকে পরে খারাপ হয়ে যায়, অনেক আছে হয়তো শুরুতে খারাপ থাকে পরে ভালো হয়। আমি মেইনলি দেখার চেষ্টা করি যে ওর সাথে কথা বলতে ভাল লাগে নাকি, আর ও ওর মধ্যে কিছু করার ইচ্ছা আছে নাকি, ব্রডলি এই এই দুইটা জিনিস আমি দেখি। স্কিল আমি অত দেখি না এখন আর, আহ, করতে পারলে তো খুবই ভালো, বাট স্কিল যতই দিন যাচ্ছে ততই আমি দেখতেছি যে স্কিল খুব সহজেই শেখানো যাচ্ছে সবাইকে। স্কিল যতটা না ইম্পর্টেন্ট এখন, তার থেকে আমি অনেক বেশি আমি দেখতেছি সে আদৌ করতে চায় নাকি ওই জিনিস। অনেক ভিডিও এডিটিং আমি সেটা আর অনেক বেশি হয় যে অনেক মানুষ আছে যারা খুবই ভালো ভিডিও এডিটর, এবং তারপর আস্তে আস্তে সে আর অত ভালো ভিডিও এডিটর না। তার স্কিল তো স্কিলই, বাট ওই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যায়, অথবা বাল্ক ওয়ার্কের কারণে তার কোয়ালিটি অফ পার ইউনিট কমতে থাকে, বা সে আরো 20 জায়গা থেকে আরো 30টা কাজ নিচ্ছে, যে কারণে তার ওলটপালট হয়ে গেছে সবকিছু। বা সে হয়তো এখন একটা হ্যাক খুঁজে বের করছে যে আমি এখন এটা করব না, আমি এটা আবার আরেকজনের দেওয়া করাবো এবং তারপর ডেলিভারি দিব। ওই টাইপ জিনিসপত্র যারা করবে না বলে মনে হয়, তাদের সাথে আমি কাজ করার চেষ্টা করি সবসময়। ভালো স্ট্র্যাটেজি। মানে শুরুতে আবার অনেকের ক্ষেত্রে বোঝা যায় না, আপনি যেটা বললেন হুম। পরবর্তীতে, এটা আমাদের ক্ষেত্রেও হয়। শুরুতে একজনকে দেখি একরকম, পরে হয়তো আরেক রকম দেখা যায়। তো আপনি বলছিলেন আপনি প্লে স্টেশনে গেম খেলেন যখন ফ্রি থাকেন, সো কি গেম খেলেন? অলমোস্ট সবসময় আমি এখন আমি অনেক FIFA 26 খেলতেছি। আহ, এছাড়া সবসময় আমি হয় কল অফ ডিউটি খেলতেছি অথবা জিটিএ খেলতেছি। এর বাইরে তেমন কোনো ফিক্সড গেম না। আমি এখন অনেক ভিআরও ইউজ করি। সো আচ্ছা। ভিআরেরও বিভিন্ন গেম টেম আছে, বিভিন্ন অ্যাপ ট্যাপ আছে, সেগুলাও ওগুলো অবশ্য মানে নামি দামি গেম না, ধরো টেবিল টেনিস, এই টাইপ জিনিসপত্র, ওই টাইপ জিনিস আমি এখন করার চেষ্টা করতেছি। নিচে আমার একটা বিশাল গেমিং রুম টাইপ সেট আপ আছে, যেখানে আমার সব গেমের জিনিসপত্র রাখা থাকে। অলমোস্ট এই এই গেমগুলি ঘুরাই ফিরে খেলা। আমি মোবাইলে কখনো কোনো গেম খেলি না, কম্পিউটারে আমি কখনো কোনো গেম খেলি নেই, সবই লার্জলি প্লে স্টেশন, একটু একটু ভিআর। ভাইয়া একবার স্ট্যান্ড আপ কমেডিতে আপনাকে দেখছি, আমরা কি আর হুম। দেখবো? দেখা যাক। মানুষ মানুষ না, মানে মেইনলি ওটা তো মজা ছিল, বাট বেশ ভয়েরও হ্যাঁ। ছিল, বাট মজা ছিল, আমার ইচ্ছা আছে। বাট আমার অনেক ভয়ও লাগে, সো যদি কখনো মনে হয় যে মজার কিছু লিখতে পারছি, তাহলে হয়তো চেষ্টা করবো। ওইটা অনেকটা হুজুগ হুজুগ হয়ে গেছে, সবাই করতেছিল, এই কারণে আমিও করতেছিলাম। আর একটু ছোট ছিলাম, আর একটু আহ, কম ম্যাচিউর ছিলাম হয়তো, এই কারণে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা ছিল। এখন যেহেতু ওগুলো একটু কম, ইচ্ছা আছে, দেখা যাক। বাট স্ট্যান্ড আপ কমেডি আই থিঙ্ক অনেক টাফ আমার মতো মানুষের জন্য করার। কিন্তু আপনি ভালো ওইবারও আই করছেন। থিঙ্ক ওইবার আই থিঙ্ক আমি ভালো করছিলাম, কারণ যারা দেখতে আসছিল সবাই ফ্যান ছিল, এই কারণে অত সমস্যা হয় নাই, বিকজ আমি যাই করতাম ভালোই বলতো সবাই। নর্মাল সিনারিওতে আই থিঙ্ক ওইরকম হবে না। আয়ারল্যান্ডে যেহেতু থাকেন, আবার মাঝে মধ্যে দেশে আসেন, সো হুম। দুইটার কম্বিনেশন কেমন লাগতেছে? এমন কি ইচ্ছা আছে যে না পুরোপুরি আয়ারল্যান্ডই শিফট হয়ে যাবেন এক সময়, মানে আর দেশে খুব একটা আসবেন না, নাকি এরকমই থাকবে? কি কিভাবে প্ল্যান করতেছেন? আমার এরকমই রাখার ইচ্ছা। আমি চাই ফ্রিকোয়েন্সি বাড়াইতে, 2 মাস প্লাস 2 মাস প্লাস 2 মাস এভাবে করতে পারলে খুব ভালো হয়। সো এখন 2 মাস না, এখন মোটামুটি 4 মাস, 5 সাড়ে 4 মাস এরকম আমার স্কেজুয়াল। বাট আমি চাই এটা 2 মাসে নিয়ে আসতে, যে 2 মাস এখানে, 2 মাস ঢাকায়, 2 মাস এখানে, 2 মাস ঢাকায়, এই জিনিস করার লক্ষ্য আছে আমার। এই জিনিস যদি আমি করতে পারি তাহলে আমি খুবই খুশি হব। এমন কোনো কিছু আছে যেটা ধরেন যদি ওই ঝামেলাটা দেশে না থাকতো, তাইলে আপনি আর আয়ারল্যান্ডে না থেকে দেশেই থাকতেন? উম, না, আসলে এরকম কিছু মনে হয় না এখন আর আছে, যেগুলো বলতে পারবো আমি যে এই একটা জিনিস ফিক্স হয়ে গেলে হয়তো অনেক কিছু ফিক্স হইতে হবে। আমি মানে বাংলাদেশ হিটার না, আমার বাংলাদেশে থাকি, যখন আমার বাংলাদেশে থাকতেও খুব ভালো লাগে, এবং বাংলাদেশে আমি প্রিভিলেজড লাইফ কাটাই।
ধরো আমার কোনো জায়গায় কোনো সমস্যা হয় না বাংলাদেশে, কারণ সবাই চিনে, মোটামুটি সব জায়গায় কেউ না কেউ চিনে, কোনো না কোনোভাবে হয়ে যায়। যদি কোনো কিছু লাগে, বেশিরভাগ সময় কিছু লাগেই না, বাট যখন কোনো কিছু লাগে তখন সবসময় দেখা যায় কেউ না কেউ চিনে। সো আমারটা পারফেক্ট এক্সাম্পল না, বাট আই থিঙ্ক সাধারণ একজন মানুষ যিনি বাংলাদেশে থাকেন ভার্সেস সাধারণ একজন মানুষ যিনি আয়ারল্যান্ডে থাকেন, সে সবসময় বলবে যে তার আয়ারল্যান্ডে থাকতে বেটার লাগে। আমার জন্য বাংলাদেশে থাকতে ইকুয়ালি ভাল লাগে, কারণ আমি অনেক অ্যাডিশনাল সাইকোলজিক্যাল বেনিফিট পাই। তো ঘোরাফেরা তো করেন, ওটা কি লাইক প্রতি বছর একটা প্ল্যান থাকে এতটা দেশে ঘুরবো এরকম, নাকি র্যান্ডমলি যখন ইচ্ছে তখনই ঘুরেন? কখনো কখনো র্যান্ডম, কখনো কখনো কাজের সাথে মিলাই, কখনো কখনো কিছু হয় ওই জায়গায় এই কারণে যাইতে ইচ্ছা করে। মিক্স, কোনো প্ল্যান থাকে না, ফিক্সড কোনো প্ল্যান নাই যে এই জায়গায়। এবছর আমি তেমন কোথাও যাইনি, এবছর আমি শুধু বার্সেলোনা আর মালাগা গেছি, মেবি ফ্রান্সে গেছিলাম এই বছর বা লাস্ট বছর, মনে পড়তেছে না। ও চায়না গেলাম, সো চায়না কাউন্ট হবে। বাট ওরকম কোনো প্ল্যান থাকে না। চায়নাও যেরকম একটু কাজ ছিল প্লাস ঘোরাঘুরি। আহ, সামনে হয়তো আমি মাল্টা যাব, ওখানেও আমার একটু কাজ থাকবে প্লাস ঘোরাঘুরি। গত বছর আমি লিথুয়ানিয়া গেলাম, ওখানেও একটু কাজ ছিল প্লাস ঘোরাঘুরি। সো ইউকেতে তো অনেক যাওয়া হয়, আহ, বিভিন্ন সময় কাজের জন্যই যাওয়া হয়, বাট গেলে আবার ঘোরাঘুরিও হয়ে যায়। সামনের মাসে আমি আবার ইউকে যাচ্ছি। ইউকে কে বিদেশ কাউন্ট করি না আমরা যারা আয়ারল্যান্ডে থাকি, তারা যেহেতু 30 মিনিট 40 মিনিটের ফ্লাইট, সো এটা কাউন্ট হয় না ওইভাবে। বাকিগুলো একটু কাউন্ট হয়। বড় ফ্লাইট খুব কষ্টকর, যত বয়স বাড়তেছে তত বড় ফ্লাইটের কষ্ট বাড়তেছে আমার। সো চায়না তো বাংলাদেশ অনেক দূরে, চায়নাও অনেক দূরে, বাংলাদেশ অনেক দূরে আমার থেকে, সো এই ফ্লাইটগুলো অনেক কষ্টকর। আয়ারল্যান্ড একটা দ্বীপ হয়, একটু সমস্যা হয়েছে। আমি যদি আগে বুঝে শুনে করতে পারতাম তাহলে আমি চেষ্টা করতাম এমন কোনো দেশে সেটেল হইতে যে দেশ বাংলাদেশের আরো কাছে। বাট এমন এখন কোন এসে দেশ আর এই আছে যেটা জিনিসটা। আপনার লিস্টে থাকতো সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে কাছে, মোটামুটি সেফ সিঙ্গাপুর এন্ড থাকতো, সিকিউর? সিঙ্গাপুর থাকতো, মালয়েশিয়া থাকতো, আহ, দুবাই হয়তো থাকতে পারতো। তারপরে বাংলাদেশ বিমানের এক সময় বাংলাদেশ টু জাপান ডিরেক্ট ফ্লাইট ছিল, 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো লাগতো। এখন নাই, এখন ঘুরে আসতো এখন মেবি 12-13 ঘন্টা লাগে। So এখন আর হবে না, বাট এক সময় ওটাও একটা ভালো অপশন ছিল। চায়না কি এআই তে ইউএসএ কে ছাড়াই যেতে পারে? কি মনে হয় যে মানে চায়নার যে সিচুয়েশন, যেহেতু চায়না রিসেন্টলি গেলেন, ওই কনটেক্সটে কোশ্চেনটা আসা। তো এআই নিয়ে আই তো ডোন্ট থিঙ্ক, চায়না। চায়না অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা দেশ। আই থিঙ্ক আমেরিকার থেকে চায়না অলরেডি অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ। চায়নায় ম্যাকডোনাল্ডস থেকে যখন কেউ কিছু অর্ডার দেয়, এটা আমার সাথেই হয়েছে, আমি যখন ম্যাকডোনাল্ডস থেকে কোনো কিছু অর্ডার দিছি, কাউন্টারে উনি দেয় না খাবারটার। উনি যেটা করে, উনি একটা বাক্সর মধ্যে খাবারটা দেয়, এখানে সাইডে একটা বাক্সর মতো জায়গা থাকে, ওখানে খাবার দেয়, ওখানে আবার স্ক্যান করলে খাবারটা বাইর হয়ে আসে। অনেক জায়গায় আছে আননেসেসারিলি টেক ঢুকানোর চেষ্টা করছে চায়না, যেটা না ঢুকেলে হয়তো উনি হাতে দিলেও কোনো সমস্যা হয়তো হইতো না। বাট আই ডোন্ট থিঙ্ক চায়না সহসাই এআই দিয়ে আমেরিকার থেকে উপরে যাইতে পারবে, কারণ লার্জলি গ্লোবালি আমরা আমেরিকান মডেলসই ইউজ করি সব। চাইনিজ মডেল কিছু সময়ের জন্য, ওই যে ডিপসিক 3 সপ্তাহের জন্য জনপ্রিয় থাকে, তারপরে আবার কেউ আর ওইভাবে সে ইউজ করে না। আর চাইনিজ মডেলও অনেকাংশেই আমেরিকান মডেল দিয়েই ট্রেন্ড। সো পারফরমেন্স সম্ভবত কখনোই এখনো চাইনিজ কোনো এআই মডেল আসেনি যেটা পারফরমেন্স আমেরিকান মডেলগুলোর থেকে বেটার। সস্তা আসছে অনেক, বাট পারফরমেন্স বেটার এরকম আসে নাই এখনো। হ্যাঁ, আপনি হচ্ছে একবার বলছিলেন, আমার যেটা মনে পড়ে কোন একটা ভিডিওতে দেখছিলাম, যে ইউটিউবের বা কন্টেন্ট ক্রিয়েশনের যেটা হয়েছে আপনার আপনার ক্যাটাগরিতে আপনার অলমোস্ট এখন হয়তো 2 মিলিয়নের কাছাকাছি একটা সাবস্ক্রাইবার বেজ আছে। বাট এটা কখনো হয়তো অন্য ক্যাটাগরির মতো 20 মিলিয়ন, 15 মিলিয়ন, 16 মিলিয়ন হবে না, হয়তো আপনি এরকম একটা ধারণা হুম। করছেন। তো এই মানে এই রেসে আপনি উইন হইতে পারবেন না। তো হুম। এই রেসে আপনি বেশি দিন থাকবেন কিনা আপনি আসলে সন্দিহান বা চিন্তা করতেছেন। তো ব্যাপারটা কি ভাই শুধু রেস, মানে এর বাইরেও তো ধরেন এই যে আমরা আপনার থেকে অনেকভাবে হুম। ইনফরমেশন পাচ্ছি, অনেক ভ্যালু ক্রিয়েট হইতেছে। তো ওই জিনিসটা কি মিস হইতেছে এখানে? হইতে পারে, হয়তো হয়তো একটু একটু মিস হবে, বাট আরো অনেক নতুন মানুষ অলরেডি আসছে। যখন আমি ভিডিও বানানো শুরু করছিলাম তখন এই টপিকে, আমি যেসব টপিকে কথা বলতাম তখন আর কেউ ভিডিও বানাইতো না। এখন অনেক মানুষ বানায়, এবং সামনে আরো অনেক মানুষ বানায়। তোমরা ছিল না তো আগে তখন। So এখন ভ্যাকিউম ফিল হয়ে যাবে। আর আমার ট্যামটা তো একটু ছোট ছিল, সো আমি যখন শুরু করছিলাম তখন ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। তারপরেও আই থিঙ্ক 2 মিলিয়ন ইজ পুশিং ইট। 2 মিলিয়ন আসলে মানুষ নাই যারা প্রত্যেক সপ্তাহে ব্যবসা নিয়ে ভিডিও দেখতে আগ্রহী। তারপরেও 2 মিলিয়ন হয়েছে কারণ আমি ব্যবসা ছাড়া আরও অনেক কিছু নিয়ে ভিডিও বানাইছি। যেই কারণে শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও বানাইতে, শুধু যদি আমি ফেসবুক অ্যাড নিয়ে ভিডিও বানাইতাম বা এসইও নিয়ে ভিডিও বানাইতাম, জীবনও কোনোদিন 2 মিলিয়ন পর্যন্ত যাইতো না। এরকম অনেক
ভিডিও বানায় এরকম মানুষ আছে আমার থেকে আরো অনেক ভালো ফেসবুক অ্যাড বুঝে, আমার থেকে আরো অনেক ভালো গুগল অ্যাড বুঝে। তারা কখনোই এই ওই টপিকের ভিডিও বানাইতে বানাইতে এই এই জায়গায় পৌঁছাতে পারবে না বলে আমার মনে হয়, কারণ আমাদের ট্যাম অত বড়ই না। সো আই থিঙ্ক ভ্যাকুয়াম আপনি ফিল্ড কি হয়ে যাবে কন্টেন্ট যখন ক্রিয়েশন তাহলে ছেড়ে দিবেন এমন চিন্তা করতেছেন? ইচ্ছা আছে, দেখা যাক। এখনো ডেফিনেটিভ আমি মাঝখানে একবার ভাবছিলাম শুধু ইংরেজিতে ভিডিও বানাবো, পরে আর করা হয় নাই। এখনো ইচ্ছা আছে, আপসাইড এত বেশি যে এখনো করা হচ্ছে না। সম্ভবত কখনো না কখনো তো করতেই হবে। So, সারা জীবন তার এই জিনিস করা সম্ভব না। So, কখন সেই জিনিস হবে এটা দেখা যাক। অলরেডি আমি অনেক কিছু করতেছি, আমি এডিটিং অনেক কমায় ফেলছি, সেকেন্ড চ্যানেল বানায় ফান করার চেষ্টা করতেছি, এরকম জিনিসপত্র আমি অনেক করতেছি জিনিসের ভিতরে এক্সাইটমেন্ট ধরে রাখার জন্য। দেখা যাক কতদিন করতে পারি। এডিটিং তো এখন করেনি না বললেই চলে। আজকে একটা ভিডিও হ্যাঁ, দেখতেছিলাম, ওটা মনে হয় হ্যাঁ। এডিটিং করেনি নাই। সো না না, ক্যামেরা অন করছি এবং ক্যামেরা অফ করছি, ওভাবে পাবলিশ হয়েছে। এবং আমি এই কারণে আমার এখন কথা ইমপ্রুভ হচ্ছে অনেক। আমি এমন ভাবে এখন কথা বলতে পারি যেন কাটা না লাগে। So, এবং আই থিঙ্ক ওটা ওটা ভালো একটা স্কিল, যেটা আমার কথা বলার ফ্লুয়েন্সি বাড়াচ্ছে, যাতে এডিট করা না লাগে। এবং ওভাবেই আমি এক্সপোর্ট দিই, ওভাবেই পাবলিশ করি। ওই লেভারেজটা আপনার আছে এই মুহূর্তে, বাট নতুন চ্যানেলের ক্ষেত্রে আসলে এটা একটু কম। হ্যাঁ, নতুন চ্যানেল একটু এডিটিং না রাখলে দেখার চান্সেস কম হ্যাঁ, থাকে। সো ট্রু। প্লাস আমাকে আমার কথা এখন অনেকে শুনতে আসে ফার্স্টে দিই, মানে তারা অলরেডি সোল্ড অনেকেই। ইয়েস। তারা অনেক এডিট থাকলেও হয়তো দেখতেন, অনেক এডিট না থাকলেও হয়তো দেখতেন। ওইটা তাদের জন্য ডিটারমিনিং ফ্যাক্টর আর না। সো ওই অ্যাডভান্টেজটা আমি পাই, যেটা নতুন একজন হয়তো পাবে না। আপনি অফশোর লিভিং নিয়ে অনেক বেশি চিন্তা করেন যে সিটি লাইফ, যদিও ঢাকায় বড় হুম, হয়েছেন, বাট আপনার দেখা গেছে যে সিটি লাইফটা মানে একটু কম ভালো লাগে কম্পারেটিভলি। হ্যাঁ। সো এই চিন্তাটা কিভাবে, এটা কি ছোটবেলা থেকে যে, আর নাকি না, আয়ারল্যান্ডে যাওয়ার পর থেকে এই জিনিসটা তৈরি হয়েছে? হ্যাঁ, মেনলি মেনলি আয়ারল্যান্ডে আসার পরের থেকেই আমার এই জিনিস, প্লাস ফার্মিং টার্মিং এর ভিতরে ঢোকার পরের থেকে এই জিনিস আমার মধ্যে বাড়ছে। আগে আগে এরকম ছিল না। এখন আমি রেগুলারলি ভাবি যে কবে গরু কিনবো নাকি, ঘোড়া কিনবো নাকি, কোথায় জায়গা, এইটাই জিনিসপত্র আমি এখন অনেক ভাবি, যেগুলো আমি আগে 5 বছর আগে কখনোই ভাবতাম না। সো তাহলে এক সময় হয়তো ডাবলিন থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার অনেকগুলা এআই কানেক্টরস আছে, যেগুলার প্রতিদিন কাজ হলো বিভিন্ন জায়গা, বাসা, এগুলা ডেলিভার খুঁজে করা। খুঁজে বাইর করা, যে এটার দাম এখন এত, এটার মধ্যে এই একর জমি আছে, ওইসব। তো ওটা একটা কাজ, রিকারিং ক্রন জব সেট করা আছে আমার অনেকগুলা। ইন্টারেস্টিং ব্যাপার ভাই। এই স্মল বিজনেসের সাথে আপনি নিজেও অনেকগুলো করছেন, এবং আপনি সবসময় বলেন যে আপনার স্মল এন্টারপ্রাইজ ভালো লাগে। ফাউন্ডার্স ডেনও ওই কনসেপ্টেই কাজ করছেন। তো যেহেতু অনেক স্মল বিজনেসের সাথে আপনার কাজ করা হয়েছে, হচ্ছে, হবে, ওই ফাউন্ডারদের মধ্যে বা ওই বিজনেস গুলোর মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি ভুল, মানে কোন ক্ষেত্রে তারা বেশি ভুলগুলা করে যার কারণে আসলে বিজনেস গুলো সাস্টেন করে না? যেমন একটা বিজনেসের কথা আপনি বললেন যে 9টার মধ্যে একটা হয়তো ওয়ার্ক করবে না। তো কি কারণগুলা? কারণ আপনাকে, আপনার আই ভিডিও থিঙ্ক, যারা দেখে, আমি শিওর এই পডকাস্টও যারা দেখবে এর মধ্যে স্মল বিজনেস করে অনেকেই থাকে। হ্যাঁ, একটা হইলো গিয়ে এনাফ, অনেকের প্রোডাক্ট সিলেকশনে ভুল থাকে, অনেকে প্রোডাক্ট ডেভ করেই না, সে জাস্ট ইম্পোর্ট করে আর বিক্রি করে, বা ইম্পোর্ট মানে চায়না থেকে করতে হবে জরুরি না, আরেকজনের কাছ থেকে নিচে বেচছে, এরকমও হয়। ওইখানে ওই বিজনেসগুলো আসলে শুরুতেই হাফ হারা, ওদের জিতার চান্স শুরুতেই আসলে অনেক কম, কারণ ওরা কোনো কিছু করেই নাই জিতার মতো। অনেক বড় ভুল হলো মার্কেটিং এনাফ বাজেট স্পেন্ড না করা, ব্র্যান্ড বিল্ডিং এনাফ বাজেট স্পেন্ড না করা, আরও বড় একটা ভুল রেগুলারলি করে সবাই, যে কারণে অ্যাডের বাজেট বন্ধ হয় আর সেলস বন্ধ হয়। আর যদি অ্যাডের বাজেট চলতে থাকে তাহলে অ্যাড কস্ট বাড়তে থাকে, যে কারণে প্রফিট কমতে থাকে। So, দুই দিক থেকে তার লস হইতে থাকে। ফাউন্ডার লেড মার্কেটিং খুব কম করে, কেউ কেউ করে বাট বেশিরভাগ করতে চায় না। কেন চায় না আমি জানি না, বাট নিজের প্রোডাক্ট নিয়ে নিজে প্রমোশন করতেছে এরকম খুব কম। আহ, ওটাও আই থিঙ্ক একটা বড় মিস্টেক, যখন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ দুনিয়া এমন দিকে যাচ্ছে যেখানে সবাই কোন কোম্পানির ফাউন্ডারকে এটা জানতে চায় এবং তার কাছ থেকে কিনতে চায়। আহ, বড়ভাবে বললে এগুলোই মোটামুটি কমন ভুল যেগুলো আমি সবাইকে করতে দেখি। বাট বিগেস্ট প্রবাবলি এনাফ এফোর্ট ব্র্যান্ডিংয়ে না দেওয়া আর এনাফ মার্কেটিং ডলার স্পেন্ড না করা। এই দুইটা মানুষ কেন করে না আমি জানি না। তারা মনে হয় যে বিজনেস তারা বড় করতেই চায় না নিজেরাই, এই কারণেই তারা করে না হয়তো অনেক সময়। বাট এছাড়া না করার আর কোনো লজিক আমি দেখি না। তো এফ কমার্স যে ডাইং, এটার কারণটা তো এ- একদমই একই রকম, মানে ব্র্যান্ড বিল্ডিং না করা বা হ্যাঁ, এফ কমার্স শুধুমাত্র যেটা ফেসবুকের উপর হবে, ডিপেন্ডেন্সি থাকা।
আগামী 10 বছরে যেটা হবে, এফ কমার্স কনসলিডেটেড হয়ে যাবে। অনেক বড় বড় প্লেয়ার এসে এফ কমার্সের ক্যাটাগরিগুলোকে কনসলিডেট করে একটা বড় ক্যাটাগরি বানাবে, যেটার ভিতরে এগুলো পাওয়া যায়। সো যেটা হবে সেটা হলো অমুক ডট কম আসবে, অমুক ডট কমের ভিতরে একসাথে অনেক ধরনের জামা অনেক ভালো পাওয়া যাবে। ওইটা 20টা ফেসবুকের জামার পেজ খেয়ে ফেলবে, বা 20টা ফেসবুকে প্যান্ট বেচে ওই পেজ খেয়ে ফেলবে। এইরকম আর কি, প্রত্যেকটা ক্যাটাগরিতে এটা হবে। যে কারণে অনেক যারা নিজের বারান্দা থেকে চালাইতো, নিজের বেডরুম থেকে চালাইতো, ওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ অপারেশনালি প্লাস বার্ন, এই দুইটা ওরা সার্ভাইভ করতে পারবে না সেম রেটে। হ্যাঁ, বেশিরভাগ পার্সনই আপনাকে তো, মানে বেশিরভাগ পার্সন না, এবং ট্রু যেটা হচ্ছে আপনি সাকসেসফুলি সবকিছু লাইফে এখন পর্যন্ত করে আসতে পারছেন এবং পারবেন ইনশাল্লাহ। তো আপনি যখন একজন মানুষকে আহ দেখেন বা চিন্তা করেন যে সাকসেসফুল, কি কি ক্রাইটেরিয়া উপর বেস করে এটা আপনি চিন্তা করেন যে না এই লোকটা সাকসেসফুল? হুম, ভালো কথা জিজ্ঞেস করছে। আমি কখনো ভাবি নাই যে কি কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি চিন্তা করি। কখনো আমি ভাবিই নাই কে সাকসেসফুল, কে সাকসেসফুল না হতো এই বিষয়ে। কিছু বেঞ্চমার্ক তো আছে কমন, যেগুলো দিয়ে সবাই মাপার চেষ্টা করে। অ্যাজ লং এজ দে আর হ্যাপি, অল গুড। আমার মনে হয় না যে আমি তার সাকসেসফুল ভাবি নাকি ভাবে না, তাতে তার কিছু যায় আসা উচিত, বা কারো যায় আসা উচিত। সেম ভাইস ভার্সা, আমি সাকসেসফুল নাকি সাকসেসফুল না তাতেও আপনার কিছু যায় আসা উচিত না। সো আমি ওভাবে কখনোই ভাবি নাই যে আপনি কারোর সাথে কথা হচ্ছে বা কারোর ব্যাপারে ভাবতেছি সে সাকসেসফুল নাকি, এটা একটু ভাবি ওইভাবে। এমনিতে মানে ছোটোখাটো ভাবে এটা হয় যে ধরো একজনের একটা ভিডিও অনেক ভালো করছে, আমি তখন তারে হয়তো 5 মিনিট ধরে দেখি। বা একটা কোম্পানি হঠাৎ করে অনেক নামডাক করতেছে, বা একটা কোম্পানি নতুন কিছু একটা বানিয়েছে, আমি তারে হয়তো 1 ঘন্টা ধরে দেখি। বাট সাকসেসফুল নাকি সাকসেসফুল ওই অ্যাঙ্গেলে না, এমনি দেখ স্টাডি করার জন্য যে কি করতেছে। সো ভাইয়া, হ্যাঁ, পডকাস্ট শেষের দিকে ইনশাল্লাহ আপনার সাথে আরেকবার দেখা হবে, আরেকবার একটা ফিজিক্যাল মিট আপ হবে যেখানে আমরা পডকাস্টটা কন্টিনিউ করব। সো হ্যাঁ, এই পডকাস্টটা যারা দেখতেছে আমি তাদেরকে আর কি বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে কমেন্টে দিয়ে দিতে পারেন, যেগুলো পরবর্তীতে পরের পডকাস্টে আপনার সাথে আমি ডিরেক্টলি ওই কমেন্টগুলোর উপর বেস করে একটু বেশি বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমার এখন ছোট ওকে। চ্যানেল, আমার কাছে অত ডেটা নাই, অত কোশ্চেন নাই যেটা আমি আপনাকে এই মুহূর্তে জিজ্ঞেস করতে পারবো। সো পুরোটাই আমার নিজের উপর চিন্তা করে আমি করছি।